কতটুকু পর্যন্ত পড়ছিলাম এটা একটু কেউ একটু বলো দেখি? কতটুকু পড়া ছিল? কোন চ্যাপ্টার পর্যন্ত পড়ছিলাম? সোশ্যালাইজেশন শেষ ছিল? আ এটা কি কারোই আইডিয়া নেই যে কতটুকু পড়ছে? এটা খুব মুশকিল। সোশ্যালাইজেশন সোশ্যালাইজেশনের আ আচ্ছা হর্টন কুলি, হার্ভার্ড মিড এইসব কি পড়ায় ফেলছিলাম? আ এটা কে বলে? স্যার হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল অর্ডার এই পর্যন্ত পড়েছিল। আচ্ছা হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল অর্ডার তার মানে হচ্ছে হর্টন কুলি, তাই তো? জি আচ্ছা। স্যার। হর্টন হর্টন কুলি কুলি। হ্যাঁ, হরটন কুলিটা কি পুরোটা পড়ায় ফেলছিলাম? না। জাস্ট না স্যার, পড়ছিলাম। পয়েন্ট আচ্ছা। দিছিলেন আর কি তিনটা, ও মানে আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। হাউ উই ঠিক আছে। অ্যাপিয়ার থিংস এন্ড হ্যাঁ, 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 হ্যাঁ। বুঝতে উইদিন পারছি। আর কি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ মইনুল। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে আমরা ওইখান থেকে স্টার্ট করি। আর আরেকটা যেটা বলতেছি সেটা হচ্ছে হয়তোবা একটু করে আমি নিজেই ভিডিও অফ করে দিব। চান্সেস আর হাই। কিন্তু একটা যেটা হচ্ছে আসলে ভিডিও থেকে অন্য জিনিস যেটা হয়তোবা কাজে দিবে বেশি সেটা হচ্ছে এটা যে আ যেখানটাতে ইন মেসেজ দেখা যায়। তোমাদের একটা আইডিয়া আছে কোন জায়গাটাতে ইন মেসেজ দেখা যায়? আমি ঠিক সিউর না আইডিয়া আছে কিনা? সো ২ টো জিনিস আমরা একটু মাথায় রাখবো, হ্যাঁ? একটা হচ্ছে আমরা ২ টো জিনিস একটু ইউজ করব। ১ম কথা হচ্ছে রেইজ হ্যান্ড, ঠিক আছে? লাল বাটনটার পাশে, লাল বাটনটার লেফটে দেখবে একটা ৩ টা ডট আছে। ৩ টা ডটের পাশে একটা হাতের সাইন আছে। এই টাইপের, হ্যাঁ? সো এটা হচ্ছে রেইজ হ্যান্ড, ঠিক আছে? সো এবার যেটা হচ্ছে যে কোন রকমের এই যে দেখো কত ভালো ছেলে ভিডিও অন করছে। একজন অন্তত করছে, যাক ভালো। আচ্ছা এবার যেটা হচ্ছে যে অনলাইন ক্লাস আমিও কোভিড এর টাইমে করছি। সো আমিও ভিডিও অন করতাম না। এখানে তোমাদের কিছু বলা যাচ্ছে না। বাট ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা এবার যেটা হচ্ছে যে রেইজ হ্যান্ড এর অপশনটা একটু মাথায় রাইখো। যদি কোন কোয়েশ্চেন করতে হয়, কিছু একটা বুঝতেছো না বা কিছু একটা কনফিউশন হচ্ছে, সো এরকম ক্ষেত্রে আ এই বাটনটা একটু প্রেস কইরো। ঠিক আছে? রেইজ হ্যান্ড, হ্যাঁ? সো রেইজ হ্যান্ড করলে আমি তারপর হয়তোবা আমি কিছু পড়ানোর মাঝখানে থাকলে হয়তোবা সেটা শেষ করব। শেষ করে বলব যে, "আচ্ছা ঠিক আছে কোয়েশ্চেন করো।" সো রেইজ হ্যান্ড বাটনটা একটু মাথায় রাইখো। রেড বাটনের ২ টো বাটন সাইডে, ৩ টা ডটের পাশে একটা হাতের সাইন আছে এরকম, সেটা হচ্ছে রেইজ হ্যান্ড। আচ্ছা। আরেকটা যেটা হচ্ছে যে ইন জেনারেল তো আমি বোর্ডে লিখে নরমালি পড়াই। এবার এখানে তো বোর্ডে লিখার কোনো উপায় নেই। কিন্তু যেটা হচ্ছে যে কিছু জিনিস না লিখলে আ প্রবাবলি সবাই তো নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসো না আমি সিউর। বাট যারা বসছো অন্তত। সো যদি কিছু জিনিস না লিখি তবে এটা বুঝা সম্ভব না যে কি খাতায় তুলবা বা তুলবা না। সো তার জন্য যেটা হচ্ছে যে এখানে একটা দেখো ইন মেসেজ এর অপশন আছে। ঠিক আছে? ইন মেসেজ বলতে চ্যাট উইথ এভরিওয়ান। ঠিক আছে? যে জায়গাটাতে তোমাকে পিপল এর নাম্বারটা দেখানো হচ্ছে রেড বাটনের রাইট সাইডটাতে। ঠিক আছে? রেড বাটনের রাইট সাইডে যেখানটাতে ২ টো মানুষের ছবি আছে তার উপরে ১৫ বা ১৬ লেখা। তার পাশে দেখো চেক উইথ এভরিওয়ান একটা অপশন আছে। ঠিক আছে? এই তো এই যে যেটা কাব্য দিছো, হ্যাঁ। সো এবার চেক উইথ এভরিওয়ান যে অপশনটা সেখানটাতে আমি হচ্ছে বেসিক্যালি যে কি পয়েন্ট যেগুলো হয়তো আমি বোর্ডে লিখতাম সেই পয়েন্টগুলো আমি ওইখানে লিখবো। সো এবার ব্যাপার যেটা হচ্ছে ওইটা লিখতে গেলে ল্যাপটপটা আমার আরো কাছে আনতে হচ্ছে। যার জন্য হয়তো আমি ভিডিও অফই করতে হবে। কিন্তু স্টিল দেখি কত সময় মনে রাখা যায়। এবার যেটা হচ্ছে যে ওই জায়গাটা অন্তত একটু খুলে রাইখো। মানে আমার ভিডিও না দেখলেও চলবে আরকি। ভিডিও খুব একটা কাজের কিচ্ছু না। কিন্তু যেটা হচ্ছে যে ওই পার্টটা একটু অন রাইখো। তো ওইখানে মোটামুটি কি পয়েন্টস গুলা পেয়ে যাবা। প্লাস আরেকটা যেটা হচ্ছে যে ওই জায়গাটাতে এটা বুঝে যাবা কি তোমার খাতায় নোট ডাউন করতে হবে। এই তো এইটুকুন পর্যন্ত। আচ্ছা লাস্ট আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে আ অনলাইন ক্লাসের আমার এক্সপেরিয়েন্স হচ্ছে এটা আমি নিজেও করছি। সো তোমাদের শুধু এক্সপেরিয়েন্স তা না। আমার নিজেরও এক্সপেরিয়েন্স হচ্ছে যে অনলাইন ক্লাসে জয়েন করে তারপর এদিক ওদিক ঘুরতে চলে যাওয়া। এটাও আমি করছি। অনলাইন ক্লাসে জয়েন করে ঘুমায়ে যাওয়া। এটাও আমি করছি। সো এই যাবতীয় জিনিসপত্র তোমরাও করবা নিশ্চয়। সো সেটা তো আমি আটকাইতে পারব না। সেটা কিচ্ছু করার নেই। সেটা করো। বাট একটা ব্যাপার যেটা হচ্ছে যে আমি মাঝখানে কোয়েশ্চেন করতে থাকবো। হ্যাঁ? randomly যাকে তাকে ডাকবো। ডাক দিয়ে কোয়েশ্চেন করব যে এটা কি সেটা কি, হ্যাঁ? কি পড়াইলাম, কি বুঝছো? সো যার জন্য যেটা হচ্ছে যে এটা এই কারণেই যাতে এট লিস্ট তোমাদের more or less একটা অন্তত ধারণা থাকে যে হঠাৎ করে কোয়েশ্চেন হইতে পারে তার জন্য অন্তত যাতে শুনো। এট লিস্ট লগ ইন করে এদিক ওদিক যাতে চলে না যাও। সো যার জন্য যেটা হচ্ছে একটু সাবধানে থাইকো। আমি কোয়েশ্চেন করব। কোয়েশ্চেনের আনসার না দিতে পারলে অ্যাটেন্ডেন্স কাটবো, হ্যাঁ? আজকের অ্যাটেন্ডেন্স দিব না। সো একটু কাইন্ডলি শুইনো, হ্যাঁ? আর কোনো উপায় নেই আরকি। তোমাদের তো জোর করে আমি ভিডিও অন করাইতে পারব না। প্রয়োজনও নাই। ভিডিও অন না করলেও চলবে আসলে। ভিডিও অন দিয়ে কি হবে? বাট স্টিল যেটা হচ্ছে যে মানে যাতে শুনো অন্তত। সো কোয়েশ্চেন করব। কোয়েশ্চেন গুলো আনসার দিও। ঠিক আছে? আম আচ্ছা, স্যার বলো। একটু ক্লাস শুরুর আগে একটা বিষয় বলতে চাচ্ছিলাম। স্যার হয়তোবা লাস্টের দিকে আমি ডিসকানেক্টেড হয়ে যেতে পারি। বিকজ আমার ওয়ার্ক টাইমটা শুরু হয়ে যাবে আফটার 3। সো আমাকে আচ্ছা। তার আগে আরকি ডিসকানেক্ট হয়ে যেতে হইতে পারে।
আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে সমস্যা নেই কাব্য অ্যাটেন্ডেন্স কেটে দিব। ঠিক আছে? ডিসকানেক্ট হয়ে যেও। হ্যাঁ, কাটবো না। ঠিক আছে? বাট খুব বেশি আগে ডিসকানেক্ট হইও না। ঠিক আছে? মানে রাইট স্যার, ১০-১৫ মিনিট ঠিক আছে। তার বেশি নিও না। হ্যাঁ? রাইট স্যার। ঠিক আছে। ওকে। আচ্ছা এবার যেটা হচ্ছে বাকি যারা আছে তাদেরকে একটু কোয়েশ্চেন করব মাঝে, মাঝে। হ্যাঁ? যাতে অন্তত তোমরা শোনো। আচ্ছা ফার্স্ট একটু কাকে জিজ্ঞেস করব? আচ্ছা তবে লোকজন অনেক কম মাত্র ২০। স্যার হ্যাঁ, বলো। স্যার আমাদের কি মিডের খাতা দেখা স্টার্ট করেছেন? না তো খাতা কি দেখবো না দেখবো না কেন? কি হইছে স্যার বলো তো? দেখবেন স্যার যে স্যার কেমন হচ্ছে সবার পরীক্ষা হলো স্যার জানার জন্য স্যার। ও মনে হয় খারাপই হইছে। আমি দেখিনি খাতা আসলে এখনো। অনেস্টলি আমি খাতা দেখিনি এখনো। দেখবো। মানে আমি দেখিনি প্লাস যেটা হচ্ছে যে ২ দিনের অনলাইন ব্যাপারটার কারণে আমি আবার বাড়ি চলে আসছি। সিলেটে চলে আসছি। সো যার জন্য এই সপ্তাহে খাতা দেখা হবে না। অন্য কাজকর্ম হইতে পারে কিন্তু খাতা দেখাটা হবে না আরকি। আগামী সপ্তাহে তোমাদের ক্লাস কবে? আগামী সপ্তাহে রবিবারে। রবিবারে তোমাদের খাতা কি দিতে পারবো? মনে হয় না রবিবার দিতে পারবো। নেক্সট থার্সডে হয়তো পারবো। বাট হ্যাঁ, রবিবারে খাতা কিছু অন্তত দেখা হয়ে যাবে। একটা আইডিয়া হয়ে যাবে পরীক্ষা কেমন দিছো সেটা সিওর। সেটা জেনে যাবো। আচ্ছা এই তো। এবার যেটা হচ্ছে যে এটা কে বলছো? সঞ্জিতা বলছো না? ঠিক আছে। সঞ্জিতা তোমার মিড খারাপ হবে। হ্যাঁ, মার্কস কাটবো। স্যার হ্যাঁ? কেন ২ স্যার? মার্কস। ২ মার্কস। এই যে জিজ্ঞেস করলে খাতা দেখছি কিনা তার জন্য। ২ মার্কস ঠিক আছে? যেটা হচ্ছে যে কাটতাম না, এবার কাটবো, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা ফিরে আসি হচ্ছে আমাদের ক্লাসে। যারা, যারা জয়েন করছো আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আমাকে জাস্ট একটা জিনিস ছোট্ট একটা কেউ বলো তো ঢাকায় কি ঝামেলা-টামেলা হচ্ছে কিছু? না মনে হয়। স্যার রাস্তাঘাট খালি। স্যার আমি ঘুম থেকে উঠছি রাস্তাঘাট একটু আগে। ঘুম থেকে উঠছে একটু আগে? বাপরে! আচ্ছা। কয়টা বাজে? ২টা বাজে? ১:৩০ না স্যার ফুল আচ্ছা, খালি। আমি সকালবেলা বের হয়েছিলাম, যাই ঘুরে টুরে আসলাম, কিচ্ছু হ্যাঁ। হচ্ছে না। পুরা খালি, মনে হচ্ছে মেন রোডে ক্রিকেট খেলা যাবে। আচ্ছা কিন্তু আমাদের ভার্সিটি বাদ দিয়ে মানে ইস্ট ওয়েস্ট বাদ দিয়ে নর্থ সাউথে আমি দেখলাম নর্থ সাউথে অনলাইন দিছে। বাকি ভার্সিটি গুলোতেও কি অনলাইনে দিয়ে দিচ্ছে নাকি? স্যার বাকিগুলো নর্থ অফলাইন? সাউথ ফার্স্টে অনলাইন ক্লাস অ্যানাউন্স করছিল, বাট আফটার ইউজিসি ডিরেক্টিভ তারা আবার অন ক্যাম্পাস ক্লাস শুরু করে দিচ্ছে। তাই? ইউজিসি কি ডিরেক্টিভ দিছে? স্যার ফার্স্টে ডিরেক্টিভ ছিল যে অনলাইন ক্লাসটা ম্যান্ডেটরিলি করতে হবে সব ভার্সিটিকে, এটা বোধহয় নোটিফাই করা হয়েছিল এবং সেটাই অ্যাক্ট হয়েছে ইভেনচুয়ালি, ও আচ্ছা। যেটা পরে উইথড্রন করা হয়েছে, সো ফার উই হ্যাভ হার্ড। ও আচ্ছা তার মানে যেটা হচ্ছে যে এটা ইস্ট ওয়েস্ট এর ইন্ডিভিজুয়াল ডিসিশন না, এটা ইউজিসি ডিসিশন ছিল। রাইট স্যার, ব্র্যাক, ও তারপর এআইইউবি, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট সবাই ইউজিসি ডিরেক্টিভটি ফলো করছিল। ও আচ্ছা 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 আমি তো ভাবছি এটা ইস্ট ওয়েস্ট এর মানে ইন্ডিভিজুয়াল ডিসিশন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ও নাইস। আচ্ছা ও ইউজিসি থেকেই দিয়ে দিছে। না রাস্তাঘাট খুবই ফাঁকা। আমি কালকেও যখন রাত্রেবেলা আমি কালকে রাত্রে বাসে উঠছিলাম বাড়ি আসার জন্য। সো তখনও রাস্তাঘাট প্রচন্ড ফাঁকা, প্রচন্ড খালি। কিন্তু সম্ভবত আমি অন্তত এখনো দেখিনি খুব ঝামেলা-টামেলার কোনো খবর আরকি। রাস্তাঘাট যদিও খালি। ঠিক আছে, ঢাকা শহরে একটু রাস্তা মাঝে, মাঝে খালি থাকাই ভালো। ঢাকা শহরটা এত কেওস আর এত একটু খালি থাকা বেটার মাঝে, মাঝে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার স্টার্ট করি। আমরা স্টার্ট করব হচ্ছে যে জায়গাটা থেকে। সো বেসিক্যালি যে একটু কাইন্ডলি সবাই ইন মেসেজে চলে যাও। ঠিক আছে? চ্যাট উইথ এভরিওয়ান যে অপশনটা সেই জায়গাটায় দেখো। কারণ সেখানেই আমি লিখবো মেইনলি। আচ্ছা সো বেসিক্যালি আমরা যে চ্যাপ্টারটা এখন পড়তেছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সোশ্যালাইজেশন। হোপফুলি চ্যাপ্টার 4 এটা। এবং তারপর যেটা হচ্ছে যে এখান থেকে আপাতত আমরা কি, কি পড়ছিলাম? আমরা এখান থেকে পড়ছিলাম হচ্ছে এজেন্টস। আমরা এজেন্টস অফ সোশ্যালাইজেশন পড়ছিলাম। তারপর আমরা পড়ছিলাম হচ্ছে স্টেজেস অফ সোশ্যালাইজেশন। স্যার থিওরিজ আর অফ সোশ্যালাইজেশন, কুলির থিওরি। কুলির থিওরি, হ্যাঁ সেখানটাতে আমরা আসবো। আচ্ছা সো তারপর আমরা আসছি হচ্ছে থিওরিজ অফ সোশ্যালাইজেশন অথবা থিওরিজ অফ সেলফ। আচ্ছা সো এবার পয়েন্টটা কি হচ্ছে? পয়েন্টটা যেটা হচ্ছে যে এখানে আমরা যে জায়গাটাতে স্টার্ট করতেছি, আমরা স্টার্টটা করতেছি এটা আরেকবার একটু বলে দিচ্ছি। আর সবাই একটু চ্যাট উইথ এভরিওয়ান যেখানে ২৬ লেখা দেখাচ্ছে তার পাশে মেসেজ টাইপের একটা সাইন আছে এরকম। সো সেই জায়গাটা একটু ক্লিক করে সেই পোর্শনটা অন করে রাখো। সেখানেই আসলে যেটা খাতায় তুলতে হবে সেটা সেখানেই পাবা। আচ্ছা সো এবার যেটা হচ্ছে যে আমরা যে জায়গাটাতে পর্যন্ত থামছিলাম সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমরা সোশ্যালাইজেশন নিয়ে কথা বলে সোশ্যালাইজেশন প্রসেস কি? সোশ্যালাইজেশন হচ্ছে একটা প্রসেস যেটার মধ্য দিয়ে তুমি ইন জেনারেল একটা সোসাইটিতে ফিট ইন করার জন্য বা একটা সোসাইটিতে ফাংশন করার জন্য নরমালি যে 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 প্রসেসটার মধ্য দিয়ে বিহেভিয়ার, স্কিলস, তারপর সোশ্যাল নর্মস, ভ্যালুস এগুলো শিখতে পারো সেগুলোকে আমরা বলতেছিলাম সোশ্যালাইজেশন। তো এবার তারপর আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এজেন্টস অফ সোশ্যালাইজেশন। আমরা বলতেছিলাম যে একটা সোশ্যালাইজেশন হওয়ার ক্ষেত্রে কি, কি এজেন্টস থাকে এবং কি, কি এজেন্টস নরমালি কাজ করে। সো সেখানে আমরা কিছু এজেন্টস নিয়ে কথা বলতেছিলাম। ফ্যামিলি, পিয়ার গ্রুপস, এডুকেশন,
তারপর রিলিজিয়ন, মাস মিডিয়া, ৫টা এজেন্সি ছিল সম্ভবত। আচ্ছা, সো আমরা তারপর ৫টা এজেন্টস নিয়ে কথা বলতেছিলাম। তারপর আমরা নেক্সট পার্টটাতে আসলাম। নেক্সট পার্টে আমরা কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম এজেন্টস অফ সোশ্যালাইজেশন। সরি, স্টেজেস অফ সোশ্যালাইজেশন। সো সো স্টেজেস অফ সোশ্যালাইজেশন এ কি হয়? আমরা এখানে কথা বলতেছি যে ইন জেনারেল যদি একটা কোনো ইন্ডিভিজুয়াল তার যদি সোশ্যালাইজেশন হয়, মানে সোশ্যালাইজেশনের যে প্রসেসটার মধ্য দিয়ে সে সোসাইটিতে ফাংশন করা শিখতে পারে, সো এটা নরমালি ৪টা স্টেজে হইতে পারে। সো আমরা ধরতেছিলাম একটা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন ১ম স্টেজে, তারপর ধরতেছিলাম সেকেন্ডারি সোশ্যালাইজেশন, তারপর ধরতেছিলাম হচ্ছে রিসোশ্যালাইজেশন এবং সরি এন্টিসিপেটরি সোশ্যালাইজেশন, তারপর ধরতেছিলাম হচ্ছে রিসোশ্যালাইজেশন। সো এটা হচ্ছে আমাদের বেসিক ৪টা স্টেজ যেটার মধ্য দিয়ে সোশ্যালাইজেশন ইন জেনারেল হয়ে থাকে। এরপর আমরা যে পার্টটাতে আসতেছিলাম সেটা হচ্ছে থিওরিজ অফ সোশ্যালাইজেশন অর সেলফ। সো এখানটাতে আমরা কি করতেছিলাম? এখানটাতে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কাইন্ড অফ এই ধরনের যে ইন জেনারেল একটা সোশ্যালাইজেশনের ক্ষেত্রে বা আমরা কি বলছি? আমরা বলতেছি যে ইন জেনারেল যেকোনো একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সেলফ ইজ নট সামথিং দ্যাট ওয়ান ইজ বর্ন উইথ। আচ্ছা, তো আমরা কি বলতেছি? আমরা বলতেছি সেলফ ইজ নট সামথিং দ্যাট ওয়ান ইজ বর্ন উইথ। সো কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এটা যে ইন জেনারেল তোমার কি করতে ভালো লাগে বা কি খাইতে ভালো লাগে, কি পড়তে ভালো লাগে, তারপর যেটা হচ্ছে কার সাথে বন্ধুত্ব করতে ভালো লাগে, হ্যাঁ? তারপর কি ধরনের কাজকর্ম ভালো লাগে। সো এই যে তোমার নিজের ধারণা অফ সেলফ, হ্যাঁ? তো সেলফ বলতে কি? ব্যক্তি, স্বতন্ত্র মানে তার সত্তা। সো এই যে বেসিক ধারণা অফ সেলফ আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই সেলফ এটা নট সামথিং যেটা তুমি জন্মগতভাবে পেয়ে যাচ্ছ। জন্মগতভাবে কিছু জিনিস পাচ্ছ অবভিয়াসলি। বাট মেজরিটি অফ দ্য থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি একটা প্রসেসের মধ্য দিয়ে সোশ্যালাইজেশন এর মধ্য দিয়ে তুমি তৈরি করতেছো। তোমার কি ভালো লাগবে, কি কাজ করবা, তোমার ভ্যালুস কিরকম হবে, তোমার নর্মস কিরকম হবে, কোন জিনিসটাকে তোমার বেটার মনে হবে, কোন জিনিসটাকে তোমার খারাপ মনে হবে। সো বেসিক্যালি এটা আমরা বলতেছি সোশ্যালাইজেশন প্রসেসের মধ্য দিয়ে তৈরি হয়। সো আমরা এখানে যেটা বলতেছিলাম যে এই যে সোশ্যালাইজেশন প্রসেস মানে এখানে থিওরিজ যেগুলা সেখানে আমরা বলতেছিলাম যে আমরা মূলত ২টো থিওরি নিয়ে কথা বলবো। এখানে আরো মানে পিডিএফটা তো আরো বেশি আছে, সম্ভবত ৪টা বা ৫টা আছে। বাট আমরা এতগুলো নিয়ে কথা বলবো না। আমরা জাস্ট ২টো থিওরি নিয়ে কথা বলবো। সো ১ম থিওরি তার নাম ছিল হচ্ছে হর্টন কুলি, চার্লস হর্টন কুলি। আচ্ছা, তারপর যার কাজ নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে হার্ভার্ড মিড। আচ্ছা, সো এবার যেটা হচ্ছে আমরা ফার্স্টে চার্লস হর্টন কুলিটা স্টার্ট করি। সো থিওরিজ অফ সেলফে আমরা ফার্স্ট স্টার্ট করতেছি কুলিটা দিয়ে। এর আগের ক্লাসে আমরা পড়িয়েছেন এটা? জি স্যার। পুরোটা পড়াই ফেলছি না? নিশ্চয় স্টার্ট করছি। স্যার এখানে যে ৩টা পারসিভ করে যে ৩ ধরনের হ্যাঁ, পার্সপেক্টিভ এটা বলেছেন স্যার। সেটাও পুরোটা পড়াই ফেলছি। জি স্যার, we imagine how we appear to others, we interpret others' reaction to us, we develop a sense of self based on these interpretations এগুলো। মানে এই ৩টা স্টেজকে আমি এক্সপ্লেইন করছি নাকি এক্সপ্লেইনও করে ফেলছিলাম? স্যার এক্সপ্লেনও করেছেন। ও বাবা! আল্লাহ! তো এটা খানিখালি কেন শুরু করলাম আবার? আচ্ছা ঠিক আছে। তবে তো এটা এক্সপ্লেইন করে ফেললে তবে এটা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, স্টিল একটা জাস্ট ওভারভিউ দিয়ে তারপর নেক্সটটাতে চলে যাই। আচ্ছা, সো এবার যেটা হচ্ছে যে এখানে আমরা যেটা বলতেছিলাম যে ইন জেনারেল কুলি যেটা বলতেছে যে ৩টা স্টেজের মধ্য দিয়ে তোমার আইডিয়া অফ সেলফ হয়। আচ্ছা, সো এবার ১ম স্টেজটা কি? ১ম স্টেজটা হচ্ছে উই ইমাজিন হাউ উই অ্যাপিয়ার টু আদার্স। সো ১ম স্টেজটা কি হচ্ছে? ১ম স্টেজটা হচ্ছে যে তুমি ইন জেনারেল অ্যাপিয়ার বানান ভুল। আচ্ছা, সো ইন জেনারেল তুমি যেটা করো সেটা হচ্ছে যে তুমি বুঝার চেষ্টা করো যে তুমি যাদের সাথে ইন্টারেক্ট করতেছো, হ্যাঁ? তোমার বন্ধু-বান্ধব হইতে পারে, বাবা-মা হইতে পারে, টিচার হইতে পারে, অন্য কেউ হইতে পারে, একজন রিক্সা ড্রাইভার হইতে পারেন, একজন দোকানদার হইতে পারে। সো তুমি যাদের সাথে ইন্টারেক্ট করতেছো তুমি ফার্স্ট একটা ইমাজিন করার চেষ্টা করো যে তুমি তার সামনে কিভাবে উপস্থিত হচ্ছ। হাউ আর ইউ অ্যাপিয়ারিং ইন ফ্রন্ট অফ আদার পিপল। সো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে আমরা কি করতেছি? সেকেন্ড স্টেজে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা একভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছি। উই ইন্টারপ্রেট আদার্স রিঅ্যাকশন টু আদার্স। সো কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমরা একভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছি যে ইন জেনারেল আমি যে কারোর সাথে ইন্টারেক্ট করতেছি, কর্পোরেট আমাকে যেরকম রিঅ্যাকশন দিচ্ছে, ভালো খারাপ যাই হইতে পারে। সো সেই রিঅ্যাকশনের ক্ষেত্রে কিভাবে মানে সেই রিঅ্যাকশনটার বেসিসে আমি এটা ডিসাইড করার চেষ্টা করতেছি, ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছি, ব্যাখ্যা করার চেষ্টা করতেছি যে আচ্ছা সে আমাকে নিয়ে কি ভাবতেছে বা সে আমাকে কিভাবে দেখতেছে। এবং যেটা কুলি বলতেছেন লাস্টে সেটা হচ্ছে যে অন দ্য বেসিস অফ দিস 2 স্টেজেস মানে এই ২টা স্টেজ মিলায় আমরা আসি হচ্ছে থার্ড স্টেজে বা আমরা হচ্ছে আমাদের মেইন মানে ইম্পর্টেন্ট জায়গাটাতে আসি যেটা হচ্ছে উই ডেভেলপ a sense of self through these interpretations. সো যেটা কুলি বলার চেষ্টা করতেছেন যে এইবার এই যে আমরা মানে ফার্স্টে ইমাজিন করতেছি যে কিভাবে আমি অ্যাপিয়ার হচ্ছি তার সামনে এবং সেকেন্ডে যেটা হচ্ছে যে তার রিঅ্যাকশনটাকে আমি ইন্টারপ্রেট করতেছি বা আমি বুঝার চেষ্টা করতেছি সে কি বলতেছে বা কি বলতেছে না বা আমার
কিভাবে নিচ্ছে বা নিচ্ছে না, তার বেসিসে দাঁড়িয়ে আমি হচ্ছে আমার লাস্ট বা ফাইনাল স্টেজটা করি, যেখানে আমি বেসিক্যালি বুঝতে পারি যে আমার নিজের সেন্স অফ সেলফটা কি, আমি সেলফ বলতে কি বুঝতেছি, আমি নিজেকে বলতে কি বুঝতেছি। সো এই তো এটা এই কি হচ্ছে আমাদের হ্যাঁ স্যার, এটা কি হচ্ছে অন্য কারো পার্সপেক্টিভ থেকে নিজেকে দেখা? অন্য কারো পার্সপেক্টিভ থেকে নিজেকে দেখা, হ্যাঁ, যার জন্য মানে এক ধরনেরই। সো যার জন্য যেটা হচ্ছে, এটা বলতে ভুলে গেছি, সঞ্জিতা বলে মনে পড়লো। সো যার জন্য যেটা হচ্ছে যে যেটা আর কি বলে, কুলিও এটার নাম দিচ্ছেন। সো কুলি বেসিক্যালি এটার নাম দিচ্ছেন হচ্ছে কি লুকিং গ্লাস সেলফ, মানে থিওরিটারি নাম দিচ্ছেন হচ্ছে লুকিং গ্লাস সেলফ। তো এবার লুকিং গ্লাস সেলফ কথাটার মানে কি বলতেছেন যে বেসিক্যালি তুমি অন্য দিকে, মানে যেটা সঞ্জিতা মাত্র বলতেছিল, সো তুমি যেটা করতেছো, একটা কোনো লুকিং গ্লাস আছে সামনে, মানে একটা কোনো আয়নার মতন আছে, অন্য একটা কোনো আদার বা একটা ইন্ডিভিজুয়াল আর একটা ব্যক্তি। সো সে তোমাকে কিভাবে দেখতেছে, তার মধ্য দিয়ে সেটাকে তুমি ইন্টারপ্রেট করে, সেটাকে তুমি ব্যাখ্যা করে, তার মধ্য দিয়ে তুমি তার সেন্স অফ সেলফ তৈরি করতেছো। এবার অবভিয়াসলি এটা মানে পুরোটা শুধুমাত্র এরকম নয় যে মানে একজন তোমাকে যেভাবে দেখতেছে তোমার সেলফ সেরকমই হবে। ধরো একজন তোমাকে দেখলো খারাপ হিসাবে, তো তার মানে যে তোমার সেন্স মানে সেলফটা তুমি খারাপই মনে করবা এসেনশিয়াল নয়, বা একজন তোমাকে ভালো মনে করতেছে বলে তোমার সেলফকে তুমি ভালোই মনে করবা এসেনশিয়াল নয়। কিন্তু একটা যেটা ছোট্ট পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে এই ধরনের, তুমি বেসিক্যালি তার রিয়েকশনটাকে একভাবে ইন্টারপ্রেট করতেছো কথাটা মানে কি ব্যাখ্যা করতেছো। সো সাপোজিটলি একজন তোমাকে খারাপ মনে করতেছে, তুমি সেটাকে ইন্টারপ্রেট করলে, আচ্ছা ঠিক আছে সে আমাকে খারাপ মনে করতেছে, বাট এটা খুব একটা লজিক্যাল নয়, তার খারাপ মনে করাটা ইললজিক্যাল। সো অবভিয়াসলি তুমি আর নিজেকে খারাপ হিসেবে দেখবা না। সো এখানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে একজন তোমাকে রিয়েকশন দিচ্ছে বা একটা লুকিং গ্লাস আছে, সেটার দিকে তুমি তাকায় আসো। সো সেটার থেকে তুমি বুঝতে পারতেছো যে হাউ দ্যাট পার্টিকুলার ইন্ডিভিজুয়াল পার্সন ইজ পারসিভিং ইউ, তোমাকে কিভাবে সে ভাবতেছে বা পারসিভ করতেছে। বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি সেটাকে আবার কিভাবে ইন্টারপ্রেট করতেছো। সো সে যেভাবে দেখতেছে সেভাবেই যে তুমি পুরো সেলফ তৈরি করে ফেলবা তা নয়, তোমার ইন্টারপ্রিটেশন, তোমার ব্যাখ্যা করার উপরও ডিপেন্ড করবে যে তোমার সেলফের ধারণাটা কি হবে। এই তো আপাতত আমাদের হরটন কুলিটা এইটুকুনি থাক। এইবার যেটা হচ্ছে কাউকে একটা কোয়েশ্চেন করি। কাকে কোয়েশ্চেন করবো? কোয়েশ্চেন করি হচ্ছে ঝুমাকা, বলো ঝুমাকা মেজাবিন। ঝুমাকা মেজাবিন, এই যে আমি এই কারণেই কোয়েশ্চেনটা, হ্যাঁ ইয়েস স্যার। আসো তাই তো ক্লাসে, তাই তো। জি। আচ্ছা, এটা কি মানে লগ ইন করে খাতা নিয়ে বসছো নাকি লগ ইন করে অন্য দিকে চলে গেছো? না, লগ ইন করে মেসেজের অপশনটা অন করা। বাহ, আচ্ছা ঠিক আছে, বলো হরটনকুলি কি বলছেন, তিনটা স্টেজের নাম বলো শুধু। We imagine how we appear to others, and second, we interrupt others' reaction to us. Third, we develop a sense of self based on those interruptions. Interpretation. Sorry. ঠিক আছে, চলবে, সমস্যা নেই, ঠিক আছে, মিউট করে নাও। আচ্ছা, মোহাম্মদ রহমান। আমি ঠিক বুঝতে পারতেছি না মোহাম্মদ রহমানটা কে, বাট যাই হোক, আমি চেহারাও মনে করতে পারতেছি না, বাট স্টিল মোহাম্মদ রহমান। জি স্যার। হ্যাঁ, আচ্ছা মোহাম্মদ রহমান, তোমার আরেকটা নাম কি ছিল বলো তো? রহমানই ছিল কি? সাফরাত। হ্যাঁ, সাফরাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার কিছুটা মনে করতে পারতেছি। আচ্ছা বলো সাফরাত, যেটা হচ্ছে যে তিনটা স্টেজের মধ্যে কোন স্টেজ বলবা? প্রথম স্টেজটাই বলো, উই ইমাজিন হাউ উই অ্যাপিয়ার টু আদার্স, মানে কি? মানে স্যার আমরা কল্পনা করি অন্যরা আমাদের কেমন ভাবে দেখে, আচ্ছা, বিষয়টা হচ্ছে এটা। সেকেন্ড যেমন স্টেজ, হ্যাঁ বলো, যেমন সেকেন্ড স্টেজ হচ্ছে যেমনটা যেটা বলতেছিলে সেটা বলো। হ্যাঁ, যেমন কেউ যদি আমাদেরকে ভাবে যে আমি স্মার্ট বা আমি কনফিডেন্ট, তখন আমি ওইরকমটাই ভাবি। আবার কেউ যদি আমাকে ভাবে আমি শাই, তাহলে আমি ওই শাইটাই ভাবি। তো এটাই মানে অন্যদের মানে সমাজের মানুষকে আমি আয়না হিসাবে দেখি, বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এখানে জাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমিও কিন্তু সেটাকে ইন্টারপ্রেট করি, আমি সেটাকে ব্যাখ্যা করি। মানে অনেক সময় এটা হইতেই পারে সে আমাকে শাই ভাবলো, কিন্তু আমি এটা ব্যাখ্যা করলাম যে ভাবনাটা ভুল, সেক্ষেত্রে আমি আবার একটু অন্যভাবে ভাবতে পারি। বুঝা যাচ্ছে? মানে জি ইন্টারপ্রিটেশনটা। জি। ঠিক আছে, আচ্ছা তারপর কে বলবা? ইবনাথ বলো। ইবনাথ আল্লাহ, তিনবারের নিচে কেউই ডাকে শুনতেছে না, কি অবস্থা। আচ্ছা ইবনাথ, তুমি কি আসছো? ইবনাথকে, হ্যাঁ স্যার আছি। আচ্ছা, এত সময় লেগে গেল, 4 বার ডাকতে হইলো। স্যার মিউট করা ছিল তো, আনমিউট করতে একটু টাইম লাগছে। আচ্ছা ঠিক আছে, আনমিউট করতে টাইম লাগছে। আচ্ছা বলো, যেটা হচ্ছে যে কুলি কি বলছে? আচ্ছা কুলির বইটার নাম বলো তো, কোন বইয়ে বলছে? এটা আগের ক্লাসে বলছিলাম, আজকে বলিনি যদিও। হিউম্যান নেচার অ্যান্ড দ্য সোশ্যাল অর্ডার, এই তো একদম ঠিক। 1902। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে,
চলো সমস্যা নেই, মিউট করো। কোয়েশ্চেনটা হচ্ছে মূলত জাস্ট এই কারণেই যাতে তোমরা অন্তত ক্লাসে থাকো। আচ্ছা ঠিক আছে, আপাতত এইটুকু চলবে, আমরা নেক্সট পার্টটা স্টার্ট করে দিই। ঠিক আছে, এবার যেটা হচ্ছে যে এবার আমরা আসি হচ্ছে আমাদের সেকেন্ড থিওরিটাতে, যেটা বলতেছেন হচ্ছে জর্জ হার্ভার্ড মিড। আচ্ছা, সো এবার জর্জ হার্ভার্ড মিডের মানে একই বিষয়, যেটা হচ্ছে যে তিনিও বলতেছেন যে আমাদের সেলফ কিভাবে তৈরি হয়, আমাদের সোশ্যালাইজেশনের প্রসেসটা কিরকম হয়, থিওরিটা কিরকম ভাবে হচ্ছে, বিষয়টা মানে একই টপিক নিয়ে বলতেছেন, কিন্তু থিওরিটার জায়গাটা একটু আলাদা। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে হার্ভার্ড মিডের থিওরিটাকে আমরা যেটা নাম দিচ্ছি বা হার্ভার্ড মিড এটাকে যেটা বলতেছেন সেটা হচ্ছে খুবই সিম্পল। এটাকে উনি বলতেছেন ডেভেলপমেন্ট অফ সেলফ through the process of রোল টেকিং। আচ্ছা, সো ডেভেলপমেন্ট অফ সেলফ থ্রু দ্য প্রসেস অফ রোল টেকিং। আচ্ছা, সো এবার যেটা হচ্ছে যে হার্ভার্ড মিডের থিওরিটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ সেলফ থ্রু দ্য প্রসেস অফ রোল টেকিং। এটা উনি বলতেছেন যে বইটাতে বা যে বইটাতে এটা নিয়ে কাজ করতেছেন সেটা হচ্ছে মাইন্ড, সেলফ এন্ড সোসাইটি, তাই তো? হোপফুলি তাই, হ্যাঁ, মাইন্ড, সেলফ এন্ড সোসাইটি। আচ্ছা, এবার এই বইটা আসতেছে হচ্ছে তোমার 1934-এ। সো আমাদের কুলি নিয়ে যখন আমরা কথা বলতেছি, হর্টন কুলি নিয়ে, হর্টন কুলির টাইমটা হচ্ছে 1902, 1902, তার অনেকটাই পরে, প্রায় 32 বছর পর 1934-এ হার্ভার্ড মিড এই কাজটা করতেছেন। বইটার নাম হচ্ছে মাইন্ড, সেলফ এন্ড সোসাইটি। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে হার্ভার্ড কুলিও মূলত 3টা স্টেজের মধ্য দিয়ে বলতেছেন, উনিও 3টা স্টেজের কথা বলতেছেন, বাট 3টা স্টেজ একটু কম্পারেটিভলি মানে আলাদা ওনার থেকে, কি বলে, কুলি থেকে। সো এবার উনি যে 3টা স্টেজ বলতেছেন, সো উনি 3টা স্টেজের প্রথমটার নাম দিচ্ছেন হচ্ছে প্রিপারেটরি স্টেজ, দ্য প্রিপারেটরি স্টেজ বা ইমিটেশন। আচ্ছা, সো প্রথমটা হচ্ছে দ্য প্রিপারেটরি স্টেজ বা ইমিটেশন। আচ্ছা, সেকেন্ডটা উনি যেটা বলতেছেন, উনি প্রিপারেটরি স্টেজের পর সেকেন্ডটা উনি বলতেছেন হচ্ছে দ্য প্লে স্টেজ অথবা রোল টেকিং, এবং থার্ড স্টেজ যেটা উনি বলতেছেন সেটা হচ্ছে গেম স্টেজ অথবা জেনারেলাইজড আদার। আচ্ছা, তো ওনার বইটার নাম কি? বইটার নাম হচ্ছে মাইন্ড, সেলফ এন্ড সোসাইটি, এটাও লেখা আছে 1934-এর আগে। হ্যাঁ, তোমরা কি মেসেজটা দেখতেছো? মেসেজটাতে কিন্তু টাইপ করা হচ্ছে সব। ইয়েস স্যার, দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওইখানে বইটার নাম কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, মাইন্ড, সেলফ এন্ড সোসাইটি, ঠিক আছে। আচ্ছা, সো মাইন্ড, সেলফ এন্ড সোসাইটি হচ্ছে 1934, 3টা স্টেজ বলতেছেন। ফার্স্টটা হচ্ছে প্রিপারেটরি স্টেজ বা ইমিটেশন, সেকেন্ড হচ্ছে প্লে স্টেজ অথবা রোল টেকিং, থার্ড হচ্ছে গেম স্টেজ অথবা জেনারেলাইজড আদার। আচ্ছা, এবার মোটামুটি আমরা একটু স্টেজগুলো নিয়ে একটু কথা বলি। আচ্ছা, প্রথম যে স্টেজটা নিয়ে কথা বলতেছেন যেটাকে উনি ইমিটেশন বলতেছেন, এবার উনি কি বলতেছেন? উনি খুব সিম্পল জিনিস বলছেন। উনি বলছেন দেখো, ইন জেনারেল একটা যে কোনো কিডের ক্ষেত্রে, হ্যাঁ, মানে একটা কোনো টোডলার বা কোনো একটা কিডের ক্ষেত্রে, সো কোনো একটা টোডলার বা কিড বা যেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড, ঠিক আছে, সো মোরলেস উনি টাইমটাকে বলতেছেন 0 to 3 years। আচ্ছা, তো এবার উনি যেটা বলতেছেন যে ইন জেনারেল একটা বাচ্চা যে মনে করো তার মাত্র জন্ম হচ্ছে, জন্ম থেকে 3 বছর বয়স পর্যন্ত, সো এই পিরিয়ডটাতে যেটা হয়, এই পিরিয়ডটাতে তার খুব একটা কি কোনো রকমই সেন্স অফ সেলফ থাকে না। তার কি ভালো লাগে, কি করতে চাচ্ছে, কি করতে চাচ্ছে না, কি করতে পারবে, কি করতে পারবে না, মানে এই ধরনের বেসিক্যালি কোনো রকমের কোনো সেন্স থাকে না। সো এই স্টেজটাতে ও যে কাজটা মূলত করে সেটা হচ্ছে ইমিটেট করে বা মিমিক করে বা রেপ্লিকেট করে। আচ্ছা, সো 3টা ওয়ার্ডের মানেই একই। সো বেসিক্যালি ও মূলত নকল করে। হ্যাঁ, সো এবার যেটা হচ্ছে যে যখন মানে তার মানে কি, তার মানে যেটা হচ্ছে যে ও তার মানে সারাউন্ডিং এ যাদেরকে দেখতে পারতেছে, ওর আশেপাশে যাদেরকে দেখতে পারতেছে, যেমন ওর পেরেন্টস, হ্যাঁ, তারপর ওর সিবলিংস মানে ওর ভাই বোন, ঠিক আছে, সো এইবার তাদেরকে যে দেখতেছে, দেখতে গেছে সে বিভিন্ন রকমের কাজকর্ম করতে দেখতেছে, সে যেটা জাস্ট কোন রকম চিন্তা ভাবনা ছাড়া, কোন রকম কনসাসনেস ছাড়া, কোন রকম মানে না বুঝে শুনে সে জাস্ট যেটা করতেছে এটাকে নকল করতেছে, মিমিক করতেছে, ডুপ্লিকেট করতেছে, ইমিটেট করতেছে। তো আচ্ছা, এবার যেমন এক্সাম্পল কি হইতে পারে? এক্সাম্পল যেটা হইতে পারে যে ধরো সাপোজ সে তার প্যারেন্টসকে দেখতেছে টকিং ওভার ফোন, সো সে যেটা করতেছে এই পুরো ব্যাপারটাকে জাস্ট রেপ্লিকেট করতেছে। সেও যেটা হচ্ছে যে একটা ফোন তুলতেছে, মোবাইল হতে পারে, ল্যান্ডলাইন হতে পারে, কিছু একটা তুলতেছে, তুলে সে যেটা হচ্ছে সেও কথা বলার চেষ্টাটা করতেছে, সে জাস্ট এটাকে রেপ্লিকেট করতেছে, মিমিক করতেছে। এখানে এরকম কোনো কিছু ইম্পর্টেন্ট নয় যে সে সেটা বুঝে করতেছে কিনা, বুঝে করতেছে মানে মোস্ট অফ দ্য কেসেস সে বুঝেই করতেছে না। সো এটাকে আমরা বলতেছি, মানে এটাকে হার্ভার্ড মিড বলতেছেন ফার্স্ট স্টেজ, যেটাকে উনি বলতেছেন ইমিটেশন অথবা আমার
ইমিটেশন অথবা আমার ফার্স্ট স্টেজ হিসেবে প্রিপারেটরি স্টেজ। হ্যাঁ, প্রিপারেটরি স্টেজ। আমি এটাই মানে মনে করার চেষ্টা করতেছিলাম, কষ্ট হচ্ছিল। যাই হোক, সো প্রিপারেটরি স্টেজ বা ইমিটেশন। আচ্ছা, এবার যেটা হচ্ছে আমরা আসতেছি আমাদের সেকেন্ড স্টেজটাতে, যেখানটাতে সে একটু কম্পারেটিভলি প্রিপারেটরি স্টেজ থেকে একটু ম্যাচিউর হচ্ছে, একটু উপরে আসতেছে। সো যে স্টেজটাকে আমরা বলতেছিলাম প্লে স্টেজ অথবা রোল টেকিং। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে প্লে স্টেজ অথবা রোল টেকিং কি হচ্ছে, প্লে স্টেজ অথবা রোল টেকিং এ যেটা হচ্ছে, এটা মোরলেস আমরা ধরে নিচ্ছি ধরো 3 to 7 ইয়ার্স, 7-8 ইয়ার্স, 3 to 7-8 ইয়ার্স। সো এবার যেটা হচ্ছে যে এই পার্টিকুলার টাইমটাতে যেটা হচ্ছে মানে 3 থেকে 7-8 বছর বয়সের পিরিয়ডটা ধরতেছে। সো এই পার্টিকুলার টাইমটাতে যেটা হচ্ছে যে এইবার ও যে মানে সবকিছু বুঝে যাচ্ছে তা নয়, কিন্তু একটা দুর্বলতার একটা ম্যাচুরিটি আসছে, একটা দুর্বলতা সে একভাবে একটা গ্রো করতেছে। সো এই স্টেজে এসে ও যেটা করতেছে, সে ইন জেনারেল যখন প্লে স্টেজ বা রোল টেকিংটা দেখতেছে, মানে ইন জেনারেল দেখতেছে, সো এইবার সে যেটা করতেছে বিভিন্ন রকমের রোল টেক করতেছে এবং অ্যাক্টিং অন দ্যাট রোল। আচ্ছা, সো কথাটার মানে কি? কথাটার মানে যেটা হচ্ছে যে এই স্টেজটাতে সে এক ধরনের একটু মানে স্পেসিফিক রোলস নিচ্ছে। সো স্পেসিফিক রোলস নিচ্ছে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে যখন আমরা আগের মানে এর আগের পার্টটাতে বলতেছিলাম ইমিটেশন বা প্রিপারেটরি স্টেজে, ইমিটেশন বা প্রিপারেটরি স্টেজে সে কি করতেছে? সে মূলত ইমিটেট করতে পারতেছে হচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি। ইমিটেশন বা প্রিপারেটরি স্টেজে সে কি করতে পারতেছে? সে পারতেছে মূলত বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ইমিটেট করতে পারতেছে বা নকল করতে পারতেছে। সো অ্যাক্টিভিটি নকল করার কথাটা মানে কি? অ্যাক্টিভিটি নকল করার কথাটা মানে হচ্ছে যে সাপোজ ধরো তুমি দেখতেছো তোমার বাবা বা মা ফোনে কথা বলতেছেন, সো তুমি ফোনটা তুলতেছো, তুমিও কথা বলার চেষ্টা করতেছো। হ্যাঁ, তারপর ধরো তুমি দেখতেছো হচ্ছে যে তোমার বাবা, হ্যাঁ ধরো তোমার বাবা একটা কাপড় তুলে এখান থেকে ওইখানে রাখতেছে, সো তুমিও সেটা ইমিটেট করতেছো। দিজ আর মোস্টলি অ্যাক্টিভিটিস, ঠিক আছে? যখন আমরা সেকেন্ড স্টেজে আসতেছি তখন আর এটা অ্যাক্টিভিটিস এর জায়গাতে থাকতেছে না, এটা রোলের জায়গাতে চলে আসতেছে, মানে একটা স্পেসিফিক রোল। সো স্পেসিফিক রোল কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে নাও এই যে আমার কিড বা এই যে আমার চিলড্রেন যে সে অ্যাক্ট করতেছে, নাও ইউ আর অ্যাক্টিং এজ ফাদার অর মাদার অর এজ টিচার, ঠিক আছে? সো এবার তুমি কি করতেছো? তুমি যেটা করতেছো যে তুমি আমার অ্যাক্টিভিটিতে নাই, তুমি স্পেসিফিক রোল নিচ্ছ। রোল নিচ্ছ কিরকম? তুমি এবার ফাদারের রোল ভাবে অ্যাক্ট করতেছো। সো ফাদারের রোলে কি অ্যাক্ট করতেছো? তুমি দেখতেছো যে বাবা কি করেন, বাবা যেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে অফিসে যান, হ্যাঁ, তারপর সন্ধ্যা ঠিক করে আসেন। সো এবার তুমি বাবার রোল নিচ্ছ। সো তুমি অফিস যাচ্ছ, মানে তুমি অফিস যাচ্ছ না, বাট তুমি অ্যাক্ট করতেছো যে ইউ আর গোয়িং টু অফিস। ধরো তারপর তুমি কি দেখতেছো, মা কি করেন, মা হচ্ছে কিচেনে কাজ করতেছে, রান্না করতেছে। সো এবার যেটা হচ্ছে যে ধরো তুমি রান্নাবাটি টাইপের খেলনাপত্র পাওয়া যায় না, ওগুলো নিয়ে তুমিও কিচেন টাইপ খেলতেছো কিছু একটা। সো দ্যাট ইজ মোর অফ অ্যাক্টিং। নাও ইউ আর অ্যাক্টিং এজ মাদার, নাও ইউ আর অ্যাক্টিং এজ ফাদার, নাও ইউ আর অ্যাক্টিং এজ টিচার, হ্যাঁ, বা অ্যাক্টিং এজ ডক্টর, ঠিক আছে? যেটা হচ্ছে যে এই যে বিভিন্ন রকমের এরকম ডাক্তারদের পাওয়া যায় না স্টেথোস্কোপ খেলনা টাইপের, সো টয়েস গুলা, সো ওই টয়েস গুলো নিয়ে তুমিও এবার তোমার ভাইকে বা তোমার কোনো একটা বন্ধুকে তুমি অ্যাক্ট করতেছো যে আচ্ছা ধরো আমি ডাক্তার, তুমি হচ্ছে পেশেন্ট। সো নাও ইউ আর বেসিক্যালি অ্যাক্টিং ইন রোলস, এটার অ্যাক্টিভিটিতে না, এবার তুমি পার্টিকুলার রোলসে যাচ্ছ। আচ্ছা, সো এইবার যেটা হচ্ছে যে হোপফুলি এটা স্যার বুঝতে এটা তো ইমিটেটিভ হয়ে গেল না? ইমিটেটিভ, বাট এটা কি কাব্যই বললা নাকি না অন্য কেউ? স্যার সাফরাত। সাফরাত বলছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সাফরাত, যেটা হচ্ছে যে ইমিটেটিভ হচ্ছে, কিন্তু এখানে পার্টিকুলার একটা যেটা হচ্ছে যে তুমি এটার মধ্য দিয়ে মানে আগেরটা যখন তুমি ইমিটেট করতেছো, আগেরটা তুমি কি ইমিটেট করতেছো? আগেরটা তুমি ইমিটেট করতেছো মূলত হচ্ছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি মানে কি? কোনো একটা কাজ ইমিটেট করতেছো। কাজ ইমিটেট করার কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে তুমি একটা পার্টিকুলার কিছু একটা করতে দেখছো, সেই কাজটাই শুধুমাত্র করতেছো। এখানে শুধুমাত্র তুমি কাজে সীমাবদ্ধ নেই, এখানে তুমি রোলসে চলে যাচ্ছ। রোলসে যখন যাচ্ছ তো কথাটার মানে কি হচ্ছে? কথাটার মানে হচ্ছে যে তুমি কনসেপ্ট অফ আদার পাচ্ছ, মানে অন্য একজনকে, মানে অন্য একজন যে এক্সিস্ট করে, তার যে একটা জীবন আছে, সে যে কিছু কাজকর্ম করে, সে এজ এ পার্সন কি, সেই কনসেপ্টটা তোমার তৈরি হচ্ছে। সো তুমি যখন তোমার বাবাকে দেখতেছো মানে 3 থেকে 7-এর মধ্যে এই পিরিয়ডটাতে, সো যেটা হচ্ছে যে তুমি এটা বিল্ড করতে পারতেছো যে আদার হিসাবে তোমার বাইরে তিনি এজ এ ফাদার কি হিসাবে এক্সিস্ট করতেছে, তার রোলটা কি। সো এইবার যেটা হচ্ছে তুমি ইমিটেট করতেছো অ্যাক্টিভিটিস নয়, তুমি ইমিটেট করতেছো রোলস। রোলস কথাটা মানে হচ্ছে পার্টিকুলার কোন একটা বাবার রোল হতে পারে, মায়ের রোল হতে পারে, ডাক্তারের রোল হতে পারে। সো অবভিয়াসলি তুমি এইবার শুধুমাত্র অ্যাক্টিভিটি গুলো যে শিখতেছো বা অ্যাক্টিভিটি গুলো নকল করতেছো সেটা নয়, তুমি এবার নকল করতেছো বা তুমি ইমিটেট করার চেষ্টা করতেছো যে ইন জেনারেল রোলটা কি হইতে পারে। আচ্ছা, সাফরাত বুঝা যাচ্ছে কি এবার?
জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এবার এর মধ্য দিয়ে কি হচ্ছে, এর মধ্য দিয়ে যেটা হচ্ছে যে তুমি তোমার নিজের বাইরে গিয়ে একটা কনসেপ্ট অফ আদার পাচ্ছ, যে আদার একটা মানুষ, অন্য একটা মানুষ, তার কনসেপ্টটা কিরকম হইতে পারে, মানে সে আদার একটা মানুষ হিসাবে, আদার একজন ব্যক্তি হিসাবে তার রোলগুলো কি কি হইতে পারে। আচ্ছা, এবার আমরা আসতেছি আমাদের থার্ড স্টেজটাতে, যে স্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে গেম স্টেজ। আচ্ছা, so এবার গেম স্টেজে কি হচ্ছে, গেম স্টেজে আমরা খুব সিম্পল একটা জিনিস বলতেছি, গেম স্টেজটাকে আমরা বলতেছি হচ্ছে কনসেপ্ট অফ জেনারেলিস্ট আদার। এটা আমরা পিরিয়ড হিসেবে ধরে নিই 7+। 7+ বলতে মোরলেস 7+ মানে এটা নয় যে একদম সারা জীবন টাইপের, কিন্তু 7 থেকে আমরা ধরে নিই 14-15 এরকম একটা টাইমে। আচ্ছা, সো এইবার এই পার্টিকুলার জায়গাটাতে এসে যেটা হচ্ছে, তুমি যেটা করতেছো, ইউ আর টেকিং মাল্টিপল রোলস সিমিলটেনিয়াসলি। আচ্ছা, সো ইউ আর টেকিং মাল্টিপল রোলস সিমিলটেনিয়াসলি কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এটা যে এইবার তুমি আর কোন একটা সিঙ্গেল রোল নিচ্ছ সেটা নয়। সো এবার তুমি 7+ হয়ে গেছে। 7+ হওয়ার ফলে কি হচ্ছে, 7+ হওয়ার ফলে যেটা হচ্ছে যে তুমি তোমার নিজের লাইফে এবার তুমি অনেকগুলো রোল একসাথে প্লে করতেছো বা অ্যাক্ট করতেছো। অনেকগুলো রোল একসাথে অ্যাক্ট করতেছো কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে ধরো একদিকে হচ্ছে তুমি স্টুডেন্ট, হ্যাঁ, একটা পার্টিকুলার রোল স্টুডেন্ট হিসেবে রোল প্লে করতেছো। একদিকে আবার যেটা হচ্ছে যে তুমি স্টুডেন্টের বাইরে ধরো খেলতে যাচ্ছ, হ্যাঁ, খেলতে মনে করো ফুটবল খেলতে গেছো, সো খেলতে গিয়ে তুমি স্ট্রাইকার, ডিফেন্ডার, কোন একটা পার্টিকুলার মানে প্লেয়ার হিসেবে একটা রোল প্লে করতেছো। সো দুটো রোল হইলো। তারপর আরেকদিকে যেটা হচ্ছে যে তুমি কোন একটা কাজ করতে গেলে তোমার মা বাবার পারমিশন নিতে হচ্ছে, সো এজ এ সান তুমি একটা রোল প্লে করতেছো, হ্যাঁ, বা মা বলতেছে একটা জিনিস নিয়ে আয়, গিয়ে ধরো একটা কি বলে কি নিয়ে আসছো, পেঁয়াজ কিনে আনলা, হ্যাঁ, সো এবার ধরো তুমি এখানে আরেকটা রোল পাচ্ছ এজ এ সান। তারপর যেটা হচ্ছে আর কি রোল পাচ্ছ, এজ এ ফ্রেন্ড তুমি একটা রোল প্লে করতেছো, তোমার বন্ধুরা যাদের সাথে তুমি ইন্টারেক্ট করতেছো। সো এইবার যেটা হচ্ছে যে যেটা হার্ভার্ড বিট বলতেছে যে এখন আর তুমি সিঙ্গেল কোনো রোল নিচ্ছ না। সো ফার্স্ট স্টেজটা কি হচ্ছে, ফার্স্ট স্টেজটা হচ্ছে জাস্ট ইমিডিয়েট, জাস্ট নকল করা উইদাউট হ্যাভিং এনি সেন্স দ্যাট ওয়াই এনি পার্সন ইজ ডুইং দ্যাট, জাস্ট তুমি এমনি নকল করতেছো উইদাউট এনি রিজনিং। সেকেন্ডটাতে এসে কি করলা, সেকেন্ডটাতে এসে যেটা হচ্ছে যে ইউ আর টেকিং অর ইউ আর অ্যাক্টিং ইন এ সিঙ্গেল রোল। সিঙ্গেল রোল কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে আচ্ছা তাহলে বাবা বলতে কি, আচ্ছা তাহলে বাবা হচ্ছে এটা, সো এই রোলটা তুমি একটু প্লে করতেছো। এবার এই রোলটা প্লে করার মধ্যে দিয়ে তুমি কি বুঝতেছো, তুমি বুঝতেছো একজন আদার মানে অপর একটা ব্যক্তি বা অন্য একটা মানুষ, তার রোলটা কিরকম হইতে পারে। যখন তুমি ফাইনাল স্টেজটাতে চলে আসলা তখন তুমি চলে আসতেছো জেনারেলাইজড আদার, মাল্টিপল রোলস তুমি সিমালটেনিয়াসলি নিচ্ছ। মাল্টিপল রোল সিমালটেনিয়াসলি নেওয়ার ফলে কি হচ্ছে, নেওয়ার ফলে যেটা হচ্ছে যে এই যে তোমার ফার্স্টের সেন্স অফ আদার ছিল, এই সেন্সটা আদার গেটস জেনারেলাইজড হোপফুলি। আচ্ছা, সো আদার গেটস জেনারেলাইজড অ্যান্ড ইউ বিগিন টু আন্ডারস্ট্যান্ড, you begin to understand the social expectations, roles, social expectations from other people. আচ্ছা, সো যেটা হচ্ছে যেখানে দুটো জিনিস হচ্ছে, আমি বানান অনেকগুলো কিন্তু আমার ভুল যাচ্ছে বলতে এই টাইপিং মিস্টেকই হচ্ছে, সো একটু ঠিক করে লিখো আর কি। আচ্ছা, সো এবার যেটা হচ্ছে যে এখানটাতে কি দাঁড়াইলো, এখানটাতে যেটা দাঁড়াচ্ছে এইবার তুমি যেহেতু অনেকগুলো মাল্টিপল রোল একসাথে, কখনো তুমি স্টুডেন্ট, কখনো তুমি প্লেয়ার, কখনো ফ্রেন্ড, কখনো সান, কখনো ভাই, সিবলিংস। সো এইবার তুমি অনেকগুলো রোল একসাথে অ্যাক্ট করতেছো, অনেকগুলো রোল একসাথে করতেছো। আচ্ছা, এটার ফলে কি হচ্ছে, এটার ফলে যেটা হচ্ছে যে এইবার তুমি যে অপর একটা মানুষকে বুঝতে পারতেছিলে, অপর একটা রোলকে বুঝতে পারতেছিলে, অপর সেকেন্ড স্টেজে অপর মানুষ নয় অপর রোলকে এদের বুঝতে পারতেছিলে, যে বাবার রোল কি হতে পারে, মায়ের রোল কি হতে পারে। এইবার সেই আদারকে তুমি জেনারেলাইজড হিসাবে বুঝতেছো। জেনারেলাইজড মানে কি? জেনারেলাইজড মানে হচ্ছে যে ইন জেনারেল একটা ব্যক্তি কিরকম হইতে পারে। সো তুমি কি বুঝতেছো, তুমি বুঝতেছো আচ্ছা ইন জেনারেল যেটা হচ্ছে আমার বন্ধু, বা ইন জেনারেল আমার বড় ভাই, বা ইন জেনারেল আমার বাবা, আচ্ছা তার বিভিন্ন রকমের রোল আছে এবং সে বিভিন্ন রকম রোলে বিভিন্ন রকমের কাজকর্ম করতেছে। এবং তুমি এটা বুঝতে পারতেছো যে এই যে একটা জেনারেলাইজড আদার মানে একটা খুবই সিম্পলিফাইড, মানে একজন জাস্ট নর্মাল একটা মানুষ হিসাবে, নর্মাল একটা ব্যক্তি হিসাবে তোমার কাছে সোসাইটির এক্সপেকটেশন, সোসাইটির চাওয়া পাওয়া, সোসাইটি কি তোমাকে দিচ্ছে, মানে সোসাইটি তোমাকে কি দিবে এবং কি চাইবে তুমি করো, এই যাবতীয় জিনিসগুলো সম্পর্কে তোমার একটা আইডিয়া হচ্ছে। এবং অন দ্য বেসিস অফ দ্যাট তুমি তোমার সেন্স অফ সেলফ ডেভেলপ করতেছো। সো থার্ড দিকে কি হচ্ছে, থার্ড দিকে যেটা হচ্ছে মাল্টিপল রোল নিচ্ছি সিমালটেনিয়াসলি মানে হচ্ছে একসাথে বিভিন্ন রোল নিচ্ছি, কখনো আমি বাবা, কখনো আমি ছেলে, কখনো আমি ভাই, কখনো আমি স্টুডেন্ট, কখনো আমি প্লেয়ার। সো আমি যাবতীয় জিনিসপত্র একসাথে রোল প্লে করতেছি। এবার একসাথে রোল প্লে করতে গিয়ে কি হচ্ছে, রোল প্লে করতে গিয়ে যেটা হচ্ছে আমি এটা বুঝতেছি যে যে কোনো অপর ব্যক্তি
তার শুধুমাত্র যে একটা রোল আছে সেরকম নয়, তারও অনেকগুলো রোল আছে এবং সেই প্রতিটা রোলের উপর ডিপেন্ড করে তার কাছে সোসাইটির এক ধরনের একটা এক্সপেকটেশন আছে এবং সোসাইটি তার উপর ডিপেন্ড করেও তাকে অনেকগুলো জিনিস আবার ফেরতও দেয়। সো সেখান থেকে তুমি বুঝতেছো যে আচ্ছা ঠিক আছে, তবে এজ এ সেলফ, এজ এ পার্সন আমার নিজেরও অনেকগুলো রুলস আছে এবং সেই অনেকগুলো রুলসে অনেকগুলো কাজ করতে হবে এবং অনেকগুলো জিনিস আমি পাবো। সো দ্যাটস ওয়্যার ইউ বিগিন টু ইউ স্টার্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ, অথবা you start to develop your sense of self. So that's the socialization process. So এই তো আপাতত এইটুকুনি। এটা এবার যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো। রহমান, তুমি একবার কোয়েশ্চেন করছিলে, বুঝতেছো কি? হ্যাঁ বলো, কে স্যার বলছো? জিনিসটা পাবো বলতে জিনিস বুঝলাম না, মানে জিনিসটা পাবো বলতে মানে সোসাইটি যে শুধুমাত্র তোমার কাছে এক্সপেকটেশন করতেছে তা তো নয়, যে মানে সোসাইটিকে তুমি কিছু দিবা, তার সাথে সোসাইটিও তো তোমাকে অনেক কিছু দিচ্ছে। সো যখন তুমি সিমালটেনিয়াস রোল নিচ্ছ তখন তুমি এটা বুঝতে পারতেছো যে শুধুমাত্র সোসাইটির এক্সপেকটেশন নয়, সোসাইটি অলসো উইল গিভ ইউ এ লট অফ থিংস। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে ধরো তুমি ছেলের রোল প্লে করতেছো, সিমিলটেনিয়াসলি অনেকগুলো রোল নিচ্ছ, তো ধরি আমি ছেলের রোলে। সো ছেলের রোলে যেটা হচ্ছে যে তুমি তো এটা বুঝতেছো যে তোমার মায়ের বা তোমার বাবার কিছু এক্সপেকটেশন আছে তোমার কাছে। সো কি এক্সপেকটেশন হতে পারে? পড়াশোনা ভালো করবা ধরি, হ্যাঁ। সো এবার একদিকে এটাও তুমি বুঝতেছো, আরেকদিকে তুমি এটাও বুঝতেছো যে সোসাইটি বা এই ক্ষেত্রে তোমার মা বাবা তারাও তোমাকে অনেক কিছু দিবে, মানে তাদের থেকে তুমি অনেক কিছু পাবো। পাওয়া বলতে কি পাচ্ছ? পাওয়া বলতে ইন জেনারেল যা পাচ্ছ আর কি, জামা কাপড়, খাবার দাবার, থাকার জায়গা, ঠিক আছে, আদর, ভালোবাসা, সবকিছু। সো যে ঘটনাটা করতেছে, যেটা বলতেছি সেটা হচ্ছে যে সিমিলটেনিয়াস রোলটা যখন তুমি নিচ্ছ, নেওয়ার সাথে সাথে এটাও বুঝে যাচ্ছ সোসাইটির এক্সপেকটেশন কি, মানে সোসাইটিকে তোমার কি দিতে হবে এবং সোসাইটিও তোমাকে কি কি জিনিসপত্র দিতে পারবে। বুঝা গেল কি? ইয়েস স্যার। ওকে, আমার আচ্ছা একটা কোয়েশ্চেন ছিল বলো। স্যার। আগে স্যার জর্জ হার্বার্ট মির একটা হচ্ছে স্যার কথা বলছিল যে হচ্ছে কালচার হচ্ছে কালচারের সাথে খাপ খাওয়ানোর জন্য হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনের দরকার হয়। এখন স্যার এটা কি এখানে খাটবে, মানে এই কথাটা যে হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে যে এটা হয়? এবার যেটা হচ্ছে যে কথাটা কি ছিল? কালচার সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে যে হচ্ছে কালচারের সাথে অ্যাডাপ্ট করে বা এরকম কিছু একটা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ খাটতেই পারে। সো এবার যেটা হচ্ছে যে মানে এখানে পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে যে যখন আমরা কঠিন বিষয় না করি, এটাকে সহজেই রাখি, জাস্ট এক লাইনে বলি। সো বিষয়টা যেটা হচ্ছে যে যখন তুমি সোশ্যালাইজেশন করতেছো, করার মধ্য দিয়ে তোমার সেন্স অফ সেলফ তৈরি হচ্ছে। এই যে বিভিন্ন ইন্ডিভিজুয়াল তাদের সেন্স অফ সেলফ তৈরি হচ্ছে, তারা মিলেই তো আবার একটা পার্টিকুলার কালচারটাও তৈরি করতেছে। সো ইন এ ওয়ে আর কি কালচার তো সোশ্যাল ইন্টারাকশন বা সোশ্যালাইজেশন প্রসেসের সাথে কানেক্টেড হিউজলি। এই তো সঞ্জিতা, কি বোঝা যাচ্ছে? মানে এটা বোঝা না গেলেও ঠিক আছে, চলবে, পরীক্ষায় লিখতে তো হবে না। সো ফাইন। আচ্ছা, সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার কি বাকিরা কি বুঝতে পারছো? যদি কারো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো, নাহলে আমি কোয়েশ্চেন করবো না, সমস্যা নেই। আচ্ছা, এবার একটু অন্য জিনিস করি, এগুলো করলে একটু বোঝা যায় যে অনলাইন ক্লাসে কি হচ্ছে হচ্ছে না। আচ্ছা, যারা যারা এটা বুঝো নাই তারা একটু রেজ হ্যান্ড দাও। রেজ হ্যান্ড, লাল বাটনটার পাশে 3টা ডট আছে, 3টা ডটের পাশে একটা হাত আছে, এরকম রেজ হ্যান্ড। যারা যারা বুঝতে পারেনি তারা একটু রেজ হ্যান্ড দাও। আচ্ছা, সিয়াম বুঝতে পারেনি, ঠিক আছে। অন্য কেউ? বাকি ভালো ছেলে। হ্যাঁ, অন্য কেউ? আচ্ছা, নাফিসাও বুঝতে পারেনি, বাহ। আচ্ছা, সিয়ামের দেখে আরো একজন দুজন সাহস পাচ্ছে। আর কেউ বুঝতে পারোনি? সিয়াম, নাফিসা বাদ দিয়ে বলতেই পারো, সমস্যা কিছু নেই। দুজন তো হাত তুলে ফেলছে, এবার 3জন হাত তুললেও কি হবে? আর কেউ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার সিয়াম আর নাফিসা তোমাদের আমি হাতটা একটু নামালাম, ঠিক আছে। আমি আবার বলতেছি, এটা সমস্যা নেই। আচ্ছা, এবার একটু হাত তুলো যারা যারা বুঝতে পারছো। রেইজ হ্যান্ড বাটনটাতে একটু প্রেস করো যারা বুঝতে পারছো, ঠিক আছে। তপন, সোহাগ, সাজিয়া, তাসিনা, মাইনুল। আচ্ছা, বাহ, অনেকেই বুঝে গেছে। 16, 17 এগুলো না করলে আসলে এটা বুঝারই উপায় নেই ক্লাস আদৌ শুনতেছো কিনা। সো তার জন্য কত কিছু করতে হচ্ছে, কি জীবন। দেখো, তারপরে 22-এ পৌঁছেছে। 22 আর আগের হচ্ছে 2, 24, মানে 24 জন বুঝতে পারছো বা বুঝোনি, বাকি 9 জন যে কোথায়। আরে কি অবস্থা। 23, 24 এই যে আসতেছে, 24, 2, 26, ঠিক আছে। তার মানে হচ্ছে এখনো 6 জন, ধরে নিচ্ছি 25, 26, 28, 4 জন, ঠিক আছে। নাইস, মোটামুটি চলে আসছে 26, 27-এ। ওকে, আচ্ছা, এবার যেটা হচ্ছে যে এগুলো আসলে না করলে তোমরা শুনবা না, ঠিক আছে। এবং আমি এটা আমার বোঝাটা খুব দরকার যে শুনতেছো, নাহলে অনলাইন ক্লাস এমনিও খুবই বিরক্তিকর একটা ব্যাপার। অনলাইনে ক্লাস নেওয়া খুবই পেইনফুল।
তো একটু বোঝা দরকার। আচ্ছা, এবার ঠিক আছে, এবার হাত নামায় ফেলতে পারো বা আমি নামায় দিচ্ছি, সমস্যা নেই। এবার আমরা কাব্য কিছু বলতে চাচ্ছিল নাকি ওইটার জন্যই হাত তুলছিলে? স্যার লোয়ার করতে যে রেজ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে আমরা একটু আবার ফেরত আসি। পুরো জায়গাটা আমরা আরেকটু বলি। ২ জন বুঝতে পারেনি বলতেছে যেহেতু, সো আরেকবার একটু বলি, হ্যাঁ? আচ্ছা, সিয়াম বা নাফিসা স্পেসিফিক কোয়েশ্চেন কি আছে নাকি আমি পুরোটা আরেকবার রিভাইজ দিব? মানে স্পেসিফিক কোনো জায়গা কি আছে যেটা বুঝতে পারোনি নাকি আমি পুরোটা আরেকবারই বলবো? যে আমি প্রথম থেকে জয়েন করিনি তো নেট প্রবলেম ছিল মাঝে এসে এই জন্য কিছু বুঝিনি, মানে একবার রিক্যাপ করলে হতো হয়ে যেত। আচ্ছা, 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 বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নেই। আর সিয়াম, তোমারও কি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন নাকি মানে? স্যার গেম স্টেজের যে ব্যাপারটা ওইটা লাস্টের দিকে আমি কনসেন্ট্রেট করতে পারিনি, ওইটাতে একটু। ঠিক আছে, সমস্যা নেই। অনলাইন ক্লাসে যে তুমি শেষ স্টেজ পর্যন্ত কনসেন্ট্রেট করছো, আমি তো তাতেই ইমপ্রেসড। মানে জেনুইনলি আর কি, মানে আমাদের নিজের, আমি অনলাইন ক্লাস করছি তো অনলাইন ক্লাসে মনোযোগ ধরে রাখা খুবই মুশকিল। আচ্ছা, সো এবার ঠিক আছে, এবার আমরা একটু আবার ফেরত আসি। সিয়াম নাফিসা বলছে এটা একদিক থেকে ভালোই হয়েছে, বাকিদের একটু রিভিশন হয়ে যাবে। আচ্ছা, সো যেটা হচ্ছে যে আমরা খুবই সিম্পল জিনিস পড়তেছি, সেটা হচ্ছে হার্ভার্ড মিটের থিওরি পড়তেছি। সো আমরা যেটা আসছিলাম সেটা হচ্ছে সোশ্যালাইজেশনের থিওরিজে আমরা পৌঁছে গেছি। সেখানে ফার্স্টে আমরা হর্টন কুলি পড়ছি। হর্টন কুলিতে আমরা বলতেছি হচ্ছে যে কিভাবে সেলফ ডেভেলপ করে, সেলফের ধারণা কি। তারপর আমরা আসছি হচ্ছে হার্ভার্ড মিডে। এবার আমরা কথা বলতেছি যে হার্ভার্ড মিড কিভাবে বলছেন সেন্স অফ সেলফ বা কিরকম ভাবে তোমার সোশ্যালাইজেশনটা হয়, এটা একটা থিওরি দিয়ে বলছেন। আচ্ছা, এবার যেটা হচ্ছে আমরা বলতেছি হার্ভার্ড মিড এই থিওরিটা দিচ্ছেন হচ্ছে 1934-এ। যে বইটাতে দিচ্ছেন তার নাম হচ্ছে মাইন্ড, সেলফ অ্যান্ড সোসাইটি। এই জিনিসগুলো একটু দরকার পড়লে এই মেসেজে উপরে গেলেই পাওয়া, দেখবে লেখা আছে। আচ্ছা, এবার যেটা হচ্ছে আমরা বলতেছি হার্ভার্ড মিড 3টা স্টেজ এটা বলছেন। সো ফার্স্ট স্টেজ আমরা বলতেছি হচ্ছে প্রিপারেটরি স্টেজ, সেকেন্ড স্টেজ হচ্ছে প্লে স্টেজ, থার্ড স্টেজ হচ্ছে গেম স্টেজ। আচ্ছা, সো এবার যেটা হচ্ছে যখন আমরা আসতেছি হচ্ছে প্রিপারেটরি স্টেজে, আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে ইন জেনারেল প্রিপারেটরি স্টেজে যেটা হয় যে সে ইমিটেশন করে। প্রিপারেটরি স্টেজের আরেকটা নাম হার্ভার্ড মিড দিচ্ছেন হচ্ছে ইমিটেশন। সো ইমিটেশন কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে খুব সিম্পল। হার্ভার্ড মিড বলতেছে যে দেখো, যদি তুমি এই স্টেজটাতে একটা কোনো বাচ্চার দিকে তাকাও, সো বাচ্চার এইজ বলতে উনি ধরতেছেন নর্মালি 0 থেকে 3 বছর বয়সে এই স্টেজটা হয়। সো উনি বলতেছেন যে প্রিপারেটরি স্টেজে যদি তুমি একটা বাচ্চার দিকে তাকাও, ইন জেনারেল যেটা দেখবা সেটা হচ্ছে যে সেই কিড বা সেই টডলার বা বাচ্চা, সে যেটা হচ্ছে যে ইন জেনারেল খুব কিছু বুঝতে পারতেছে বা ধরতে পারতেছে, তার ভালো লাগা মন্দ লাগা যে খুব কিছু এক্সিস্ট করে, ব্যাপারটা ঠিক এরকম নয়। যেটা হচ্ছে সে এই স্টেজে যে কাজগুলো করে সেটা হচ্ছে অনেক বেশি ইমিটেশন। মানে অবভিয়াসলি একটা বড় কাজ তো প্যারেন্টসই করাই দেয়, কিন্তু বাকি যে কাজগুলো করতেছে সেগুলো মোস্টলি হচ্ছে ইমিটেশন। সো মোস্টলি ইমিটেশন কি? মোস্টলি ইমিটেশন যেটা হচ্ছে যে দেখে হচ্ছে বাবা মা মোবাইল দেখেন, হ্যাঁ, বা বাবা মা মোবাইলে কিছু একটা দেখতেছে, সো সেও যেটা হচ্ছে যে মোবাইল নিয়ে ইমিটেটের মধ্য দিয়ে, মানে নকল করার মধ্য দিয়ে মোবাইলে কিছু একটা দেখতেছে। এইবার তার কি সেটা ভালো লাগতেছে না, মানে কার্টুন দেখতে বা অন্য কিছু দেখতে? অবভিয়াসলি ভালো লাগতেছে, সেটা ব্যাপার না। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে দিস ইজ মোর অফ ইমিটেশন। মানে এই যে মোবাইলে কি হচ্ছে, কেন হচ্ছে, কি জিনিস আসলে, কার্টুনটা কতটা বড় কতটা ছোট, এগুলো যে খুব সেন্স আছে তা নয়, জাস্ট মানে দেখতে পারতেছে, জাস্ট দেখতেছি। ইটস মোর অফ এন ইমিটেশন, মোর অফ এ নকল করা। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজের পর সেকেন্ড স্টেজে যেটা হচ্ছে, সেকেন্ড স্টেজে সে আসতেছে হচ্ছে তোমার প্লে স্টেজে। সো প্লে স্টেজে কি হচ্ছে? প্লে স্টেজে যেটা হচ্ছে সে একটা রোল টেক করতেছে। সো রোল টেক কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে এইবার এটা হচ্ছে 3 বছর থেকে আমরা 7-8 বছর বয়স পর্যন্ত ধরতেছি। সো এই স্টেজটাতে কি হচ্ছে? এই স্টেজটাতেও সে অনেক কিছু ইমিটেট করতেছে বা নকল করে করতেছে, কিন্তু মেজর যেটা হচ্ছে সে তাদের রোলগুলো নিচ্ছে। রোলগুলো নিচ্ছে কিরকম? যেটা হচ্ছে যে এবারে সে অ্যাক্টিভিটি নকল করতেছে না, মোবাইলে দেখাটা নকল করতেছে না। সে যেটা হচ্ছে একটা রোল নকল করতেছে। রোল নকল করতেছে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে সে বাবা হিসেবে তার রোলটা কি? সেই রোলটাকে সে নকল করতেছে। তারপর যেটা হচ্ছে যে তার আ কি বলে? ধরো তার মা হিসেবে তার মায়ের রোল যেটা, সেই রোলটা নকল করতেছে। সো দিস ইজ মোর অ্যাবাউট ইমিটেটিং দ্য রোল অফ দ্য পিপল দ্যাট হি অর শি সিজ অ্যারাউন্ড। তার আশেপাশে যাদেরকে দেখতেছে তাদের রোলটা নকল করা। এবার তো এখানে অনেক কিছু হইতে পারে রোল নকল অর্থে। যে ধরো সে দেখছে হচ্ছে যে তার বাবা খুব রাগী, সাপোজেটলি, হ্যাঁ? সো সে রোল হিসেবে রাগের অ্যাক্ট করতেছে। সো এই সেকেন্ড স্টেজে এসে যখন সে প্লে করতেছে, সো দিস ইজ মোস্টলি অ্যাবাউট টেকিং রোলস। এবার এখানে যেটা হচ্ছে একটা জিনিস আমি তার আগে পর্যন্ত বলিনি। এবার যেটা হচ্ছে যে বলতে আমি খেয়ালই ছিল না আসলে। সে যে রোল বলতে শুধুমাত্র
বাবা মার রোল নিচ্ছে তা নয়, অনেক ফিকশনাল ক্যারেক্টারের রোল নিতে পারে। সো ফিকশনাল ক্যারেক্টার কথার মানে কি? কথার মানে হচ্ছে গল্পের ক্যারেক্টার, হ্যাঁ? সো সাপোজেডলি ধরো সে কোন একটা কার্টুন দেখতেছে, কার্টুনের কোন একটা ক্যারেক্টারের রোল নিচ্ছে, কোন মুভি দেখতেছে, মুভির রোল নিচ্ছে, হ্যাঁ? সো সে রোলটা নিচ্ছে। দিস ইজ নট অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি। একটা টেকিং এ পার্টিকুলার রোল। ধরো এই পার্টিকুলার টাইমটাতে ধরো ৩ থেকে ৭ বছরের বাচ্চা ধরো স্পাইডারম্যান দেখতেছে, হ্যাঁ? ব্যাটম্যান-ট্যাটম্যান এত কঠিন জিনিস দেখবে না নিশ্চয়ই। স্পাইডারম্যানই ধরলাম। সো এবার ধরো স্পাইডারম্যানের রোলটা নিচ্ছে। সো দিস ইজ অ্যাবাউট টেকিং এ রোল, মানে সেই রোলটা ফিকশনাল ক্যারেক্টারস বা তার আশেপাশে যাকে দেখতে আসছে তাকে। বেসিক কথা হচ্ছে সারাউন্ডিং এ যা দেখবে। এইবার আসতেছে সে থার্ড স্টেজটাতে, থার্ড স্টেজ উইচ ইজ অ্যাবাউট গেম স্টেজ। সো গেম স্টেজটাতে কি হচ্ছে, আমরা বলতেছি গেম স্টেজটাতে সে জেনারেলাইজড আদারটা বুঝতেছে, হ্যাঁ? জেনারেলাইজড আদার কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে এবার তার ৭-৮ বছর হয়ে গেছে, তার পরের স্টেজ এটা। সো এই বয়সটাতে এসে সে যেটা করতেছে, সে নিজেই কিন্তু বিভিন্ন রকমের মাল্টিপল রুলস সে নিজেই নিচ্ছে। মাল্টিপল রুলস সিমিলটেনিয়াসলি কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে একই সাথে, একই সময়। সো এইবার যেটা হচ্ছে যে সে যে শুধুমাত্র অন্যের রুলস দেখে সেটাকে নকল করতেছে বা ইমিটেট করতেছে, ব্যাপারটা ঠিক সেটা নয়। এই টাইমটাতে সে নিজেও প্রচুর পরিমাণে রোল নিচ্ছে, মাল্টিপল রুলস সে নিজেও অ্যাডাপ্ট করতেছে, মাল্টিপল রুলসে সে নিজেও অ্যাক্ট করতেছে। সো মাল্টিপল রুলসে নিজে অ্যাক্ট করতেছে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে ধরো সে একটা ছেলের রোল প্লে করতেছে, হ্যাঁ? মা কোন একটা কাজ দিচ্ছে, সে কাজটা করতেছে। সো সে বুঝতেছে যে মার তার কাছে এক্সপেকটেশন গুলা কি কি এবং মা তাকে কি কি দেয়, মানে মার কাছ থেকে সে কি কি পায়। আচ্ছা, একটা রোল গেল। সেকেন্ড রোলে কি করলো? স্টুডেন্ট, হ্যাঁ? স্টুডেন্ট হিসাবে সে ক্লাসরুমে যাচ্ছে। সো সে দুটো জিনিসই বুঝতেছে। একটা জিনিস হচ্ছে টিচার থেকে সে কি কি পাচ্ছে, টিচার থেকে কি পাচ্ছে? পড়াশোনা পাচ্ছে, হয়তো একটু টিচার স্নেহ করতেছে, হ্যাঁ? সো এই যাবতীয় জিনিসপত্র পাচ্ছে। তার সাথে আবার এটাও বুঝতেছে যে টিচারের মানে তার কাছে টিচারের এক্সপেকটেশন কি। সো টিচারকে সে কি দিতে হবে, হ্যাঁ? সে কিভাবে পড়াশোনাটা করলে টিচার খুশি হচ্ছে, সো সে কি করলে মার্কসটা পাবে। সো টিচারের তার কাছে এক্সপেকটেশন কি। দুটো রোল গেল, হ্যাঁ? প্রথমটা এজ এ সান, সেকেন্ড হচ্ছে এজ এ স্টুডেন্ট। থার্ড আসছে ধরো এজ এ ব্রাদার, হ্যাঁ? তো বুঝতেছে যে ওর ভাই ওকে কি দিচ্ছে, হ্যাঁ? ভাইয়ের ওর কাছে এক্সপেকটেশন কি। সে একটা কথা না শুনলে ভাই চড় মেরে দিচ্ছে। সো এক্সপেকটেশন কি, কথাটা শুনবে। সো দিস আর দ্য রুলস। সো যেটা বলতেছি যে সে এই টাইমে অনেকগুলো রুলস নিজেই নেওয়া স্টার্ট করে দিচ্ছে। সো যখন সে মাল্টিপল রোল সিমিলটেনিয়াসলি নিচ্ছে, নেওয়ার ফলে যেটা হচ্ছে যে সে বুঝতে পারতেছে যে ইন জেনারেল এই সোসাইটির ক্ষেত্রে বা ইন জেনারেল তার লাইফের ক্ষেত্রে সে একটা মানে যে লোকগুলো এক্সিস্ট করতেছে আদার, সে তার আগে বুঝতে পারছে আদার কি, সেকেন্ড স্টেজে যে অপর লোকটা কি করে, অপরের রোলটা কি। এই স্টেজে সে বুঝতেছে যে একটা ইন জেনারেল মানুষ, তার যে শুধুমাত্র একটা রোল থাকতেছে তা নয়, তার অনেকগুলো রোল থাকতেছে এবং জেনারেলাইজড একটা আধার বলে ব্যাপার হচ্ছে। জেনারেলাইজড আধার কথাটার মানে কি? জেনারেলাইজড কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে জেনারেলাইজ করা একটা ব্যাপারকে আমি এক ধরনের সাধারণীকরণ। হ্যাঁ, বলো দেখি সঞ্জিতা। স্যার জর্জ হার্বার্ট মিরি কি হচ্ছে মানে কনসেপ্ট অফ আদারটা নিয়ে আসে নাকি অন্য কেউ নিয়ে আসে? না, কনসেপ্ট অফ আদারটা উনারই কনসেপ্ট, ওইটা উনি সেকেন্ড স্টেজে হয় বলতেছেন। আর জেনারেলিস্ট আদারটা উনি বলতেছেন থার্ড স্টেজে হয়। বুঝা যাচ্ছে? মানে স্যার অন্য কারো রোল যে নেওয়া হয় এটা কি স্যার কনসেপ্ট অফ আদার বলা হয়? যখন তুমি মানে ফার্স্টে সেকেন্ডে যখন তুমি অন্য কারো রোল নিচ্ছ, নেওয়ার মধ্য দিয়ে তুমি আদারের কনসেপ্টটা বুঝতেছো। মানে তোমার বাইরে আরেকটা মানুষ এক্সিস্ট করতেছে, সো সে হচ্ছে আদার, হ্যাঁ? তুমি তোমার বাইরে আরেকজন, তাকে আমরা ধরতেছি আদার, এবং তুমি বুঝতে পারতেছো যে আদার তার রোলগুলো কিরকম কিরকম হইতে পারে। এটা কি বুঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। সো আমরা লাস্ট পার্টটা তো হচ্ছে জেনারেলাইজড আদার। সো জেনারেলাইজড আদারটাতে কি হচ্ছে? জেনারেলাইজড করা হচ্ছে মানে সাধারণীকরণ করা। সো বেসিক্যালি ও যেটা বুঝতে পারতেছে যখন সে অনেকগুলো রোল নিজে নিচ্ছে, স্টুডেন্টের রোল, তারপর যেটা হচ্ছে এজ এ সান রোল নিচ্ছে, এজ এ প্লেয়ার মানে খেলতে যাচ্ছে, এজ এ ফ্রেন্ড রোল নিচ্ছে। সো ও তার সাথে এটাও বুঝে যাচ্ছে এই যে আদার বলতে সে যাদেরকে দেখতেছিল, অপর বলতে সে বুঝতেছে তাদেরও অনেকগুলো রোলস আছে এবং একটা জেনারেলাইজড জায়গাতে মানে একটা খুবই সাধারণ অর্থে তাদের কাছে কি কি এক্সপেক্ট করা হয়। সো সাধারণ অর্থে সে তার বাবার কাছে মানে বাবার দিকে তাকায় সে বুঝতে পারে যে বাবার অনেকগুলো রোল আছে। ফাদার ইজ নট অনলি এ ফাদার হেয়ার। বাবার একজন এমপ্লয়ি মানে চাকরি করতেছেন সেই হিসেবে তার কিছু রোল আছে। বাবা এজ এ হাজব্যান্ড সেই হিসেবে কিছু রোল আছে। বাবা তার নিজের মানে কি বলে দাদার ছেলে হিসাবে সেখানে কিছু রোল আছে। সো যেটা বুঝতে পারতেছে যে একটা মানুষের কাছে ইন জেনারেল খুবই সাধারণ অর্থে কি কি জিনিস এক্সপেকটেশন করা হয় এবং কি কি জিনিস তাকে দেওয়া হয়, মানে কি কি জিনিস সে সোসাইটি থেকে বা তার আশেপাশের লোক থেকে পায়।
সো তার মধ্য দিয়ে বুঝতে পারে জেনারেলাইজড আদারটা কি, এবং তার মধ্য দিয়ে সে নিজেও বুঝে যে তার সেটা হয়ে উঠতে হবে। সো সে একবার বুঝতে পারে যে তার কি করতে পারবে বা কি করতে পারবে না, এবং তার মধ্য দিয়ে সোশ্যালাইজেশনটা হচ্ছে, এবং সে জানে যে সোসাইটিতে কিভাবে ফাংশন করতে হবে। হোপফুলি আশা করি এবার বুঝতে পারছে, আশা করি। সিয়াম কি বুঝা যাচ্ছে এবার? জি স্যার। এবার কি বুঝা গেল, তাই তো? হোপফুলি জি স্যার। ঠিক আছে। নাফিসা বুঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, চলো। সো মোরলেস আমাদের এই চ্যাপ্টারটা এইটুকুন পর্যন্তই ডান। হার্ভার্ড মিডের পর কি আমাদের কিছু আছে? না সম্ভবত। না স্যার, আর কিছু নেই। আর কোনো কোয়েশ্চেন দেইনি না? স্যার আচ্ছা, এই চ্যাপ্টার কোয়েশ্চেনও তো দিয়ে দিছি আগে। জি স্যার, দিয়ে দিয়েছেন। ঠিক আছে, সো আমাদের এই চ্যাপ্টারটা ডান। এবার যেটা হচ্ছে আমরা 2 মিনিট ব্রেক নিই, মোটামুটি আমারও গলা শুকিয়ে গেছে। আমরা আবার হচ্ছে 21 হয়েছে এখন, আমরা 24 আবার স্টার্ট করব, নতুন চ্যাপ্টার ধরবো, তারপর আমরা 3টা পর্যন্ত ক্লাস করব। ঠিক আছে, সো 24 পর্যন্ত ব্রেক। হ্যাঁ স্যার, আমাদের নেক্সট চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েন। আজকেই দিয়ে দিব, ব্রেকের পরেই দিয়ে দিব। সঞ্জিত একটু ব্রেক নিতে দাও শান্তিতে। ঠিক আছে, স্যারকে একটু শ্বাস নিতে দাও ভাই। আচ্ছা, আমরা আবার স্টার্ট করি। হ্যাঁ, সো এবার যেটা হচ্ছে ভিডিও অন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা হচ্ছে যে আমরা আরেকটা চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার স্টার্ট করব। হ্যাঁ, সো এবার যেটা হচ্ছে যে আমাদের চ্যাপ্টার 5, যেটা চ্যাপ্টার 5টা আমরা এখন করবো না, চ্যাপ্টার 5টা আমরা পরে ধরবো। চ্যাপ্টার 5 হচ্ছে মানে ফ্যামিলি, ম্যারেজ, আর একটা কি ছিল, কিনশিপ, ফ্যামিলি, ম্যারেজ এন্ড কিনশিপ। সো এই চ্যাপ্টারটা আমরা পরে ধরবো, তার কারণ যেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা কম্পারেটিভলি ইজি মনে হয় একটু, তার জন্য মানে পরে ধরি। ঠিক আছে, আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে মূলত আমাদের চ্যাপ্টার 6। সো চ্যাপ্টার 6 এ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন স্যার। স্ট্র্যাটিফিকেশন, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এন্ড ইনইকুয়ালিটি। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এন্ড ইনইকুয়ালিটি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের, আজকে আমরা আবার স্টার্ট করি চ্যাপ্টার 6, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন এন্ড ইনইকুয়ালিটি।
ইজি চ্যাপ্টার, হোপফুলি খুব একটা কঠিন হওয়া উচিত না। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলতে আমরা কি বুঝতেছি? এই চ্যাপ্টারে আমরা ২-৩টা জিনিস করব। প্রথম যে জিনিসটা করব সেটা হচ্ছে কাইন্ড অফ এরকম, আমরা এটা বুঝার চেষ্টা করব যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলতে কি বুঝায়, মানে ডেফিনিশন কি হইতে পারে। তারপর আমরা দেখব হচ্ছে তোমার সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের কি কনসেপ্টস গুলো কি কি, মানে কি কনসেপ্টস কথাটার মানে হচ্ছে যে ইন জেনারেল কি কি কনসেপ্টের উপর দাঁড়ায় সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন গুলো কাজ করে, বা কি কি কনসেপ্ট দিয়ে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হয়। তারপর কি কনসেপ্টস এর পর আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে সিস্টেমস অফ স্ট্র্যাটিফিকেশন। সো ঠিক আছে, আমরা ফার্স্ট একটু কোয়েশ্চেনটা আমরা লিখে নাও একটু। ফার্স্ট একটা হচ্ছে ডেফিনেশন অফ স্ট্র্যাটিফিকেশন। ঠিক আছে, স্ট্র্যাটিফিকেশন বলতে কি স্যার ক্লাস ডিভাইডেশন, যে ডিভাইড হয়, যে ক্লাস ডিভাইড হয়, এটা বোঝায়? এটাই বুঝে, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে আমরা যাবো। তারপর আমরা ফার্স্ট একটু লিখে নিই, হ্যাঁ তোমরা একটু লিখে নাও, কোয়েশ্চেনগুলো এই টাইপেরই থাকবে আর কি, বা কোয়েশ্চেন বা টপিক। সো ফার্স্ট এটা হচ্ছে ডেফিনেশন অফ স্ট্র্যাটিফিকেশন, তারপর আমাদের আসবে হচ্ছে কি কনসেপ্টস ইন কি কনসেপ্টস ইন স্ট্র্যাটিফিকেশন। আচ্ছা, সো কি কনসেপ্টস ইন স্ট্র্যাটিফিকেশন দিয়ে আমাদের প্রথমটা হচ্ছে সোশ্যাল ক্লাস, এরকম এবিসিডি করে আসবে। হ্যাঁ, সো কি কনসেপ্টসের প্রথমটা হচ্ছে সোশ্যাল ক্লাস, তারপরটা কি ছিল, পাওয়ার হোপফুলি, তারপর হচ্ছে সিতে ধরলাম হচ্ছে প্রেস্টিজ, তারপর ডিতে কি ছিল, লাইফ চান্সেস। আচ্ছা, তারপর হচ্ছে সোশ্যাল মোবিলিটি, আর একটা মনে কিছু বাকি আছে, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস জাস্ট, এই সি নাম্বার যেটা, সি নাম্বারটাকে মানে বিষয়টা একই, বাট প্রেস্টিজ লিখো না, এটাকে স্ট্যাটাস লিখো। সি নাম্বারটাকে প্রেস্টিজ লিখো না, সি নাম্বারটাকে স্ট্যাটাস লিখো। হ্যাঁ, প্রেস্টিজ না, স্ট্যাটাস এটা। আচ্ছা, আর লাইফ চান্সেস, সোশ্যাল মোবিলিটি, ও হ্যাঁ, আর এফ নাম্বারটা হচ্ছে তোমার এসক্রাইব স্ট্যাটাস ভার্সেস অ্যাচিভড স্ট্যাটাস। ঠিক আছে, সো যেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট একটা হচ্ছে ডেফিনেশন অফ স্ট্র্যাটিফিকেশন, স্ট্র্যাটিফিকেশনের ডেফিনেশন কি সেটা একটা কোয়েশ্চেন বা একটা টপিক। তারপর আমরা আসতেছি কি কনসেপ্টস ইন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, স্ট্র্যাটিফিকেশনের মানে কনসেপ্টগুলো কি কি হইতে পারে। সেখানে এ নাম্বার বলতেছি সোশ্যাল ক্লাস, বি নাম্বার বলতেছি পাওয়ার, সি নাম্বার বলতেছি স্ট্যাটাস, ডি নাম্বার বলতেছি লাইফ চান্সেস, ই হচ্ছে সোশ্যাল মোবিলিটি, আর এফ হচ্ছে এসক্রাইব স্ট্যাটাস ভার্সেস অ্যাচিভড স্ট্যাটাস। আচ্ছা, এইবার লাস্টের আরেকটা যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ৩ নাম্বার কোয়েশ্চেন ধরতে পারি, সেটা হচ্ছে যে সিস্টেমস অফ স্ট্র্যাটিফিকেশন। আচ্ছা, সো আমরা তারপর যেটা ধরতেছি সেটা হচ্ছে সিস্টেমস অফ স্ট্র্যাটিফিকেশন। আচ্ছা, এটা একটু কারেকশন হবে, মেজর সিস্টেমস অফ স্ট্র্যাটিফিকেশন। আচ্ছা, সো এবার মেজর সিস্টেমস অফ স্ট্র্যাটিফিকেশনে আমরা হ্যাঁ এ নাম্বার দিয়ে আমরা দিচ্ছি হচ্ছে স্লেভারি, বি দিচ্ছি, বি নম্বরে কি দিচ্ছি, কাস্ট, তারপর সি নম্বরে কি দিচ্ছিলাম, স্টেট, স্টেট সিস্টেম, তারপর আরেকটা কি ছিল, ডিতে মনে হয় ক্লাস সিস্টেমই, হোপফুলি তাই। আচ্ছা, এই তো ডিতে হচ্ছে ক্লাস সিস্টেম। আর কি জিনিস ছিল, আরেকটা কোয়েশ্চেন ছিল কিছু একটা, ও হ্যাঁ, আরো অনেক কোয়েশ্চেন ছিল। ও আচ্ছা, হ্যাঁ, তারপর যেটা হচ্ছে যে আরে অনেকগুলো জিনিস বাকি। তারপর আচ্ছা, সো 3 এর পর আমরা আসতেছি হচ্ছে 4 নাম্বারে। 4 নাম্বারটা হচ্ছে তোমার মেজর থিওরিজ অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। আচ্ছা, সো মেজর থিওরিজ অফ সোশ্যাল, না মেজর থিওরিজ না বলি, এটাকে বলি হচ্ছে মেজর থিওরিটিক্যাল পার্সপেক্টিভ, মেজর থিওরিটিক্যাল পার্সপেক্টিভস অন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। ঠিক আছে, সো মেজর থিওরিটিক্যাল পার্সপেক্টিভস অন সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এখানে আবার এ আছে, এ বি সি ডি আছে। সো এ নাম্বারটা হচ্ছে ফাংশনাল পার্সপেক্টিভ, তারপর বিতে হচ্ছে তোমার ক্লাস না কনফ্লিক্ট, হ্যাঁ কনফ্লিক্ট, তারপর সিতে হচ্ছে ওয়েভেরিয়ান, ডিতে হচ্ছে
সিম্বলিক ইন্টারেকশনিস্ট। ঠিক আছে। আচ্ছা এই চারটা, তারপর আমাদের লাস্ট কোয়েশ্চেনটা কি? লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে 5 কন্টেম্পোরারি ট্রেন্ডস ইন সোশ্যাল স্ট্রেটিফিকেশন। কন্টেম্পোরারি ট্রেন্ডস ইন সোশ্যাল স্ট্রেটিফিকেশন। এই হচ্ছে আমাদের মূলত 5টা কোয়েশ্চেন, কিন্তু অনেকটা পার্ট আছে। আচ্ছা আমি জাস্ট প্রথম থেকে একটু রিপিট করতেছি, একটু যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা এখানে লেখা তো আর বুঝবা এখানে, এটা একটা ভালো বিষয়। আচ্ছা কিন্তু যেটা হচ্ছে যে যদি মনে হয় যে কোনটা কোন পোর্শন বা আলাদা কি না কি, কোনো কনফিউশন থাকলে একটু জিজ্ঞাসা করে নিও। আমি রিপিট করি, হ্যাঁ। চ্যাপ্টার 6 আমরা স্টার্ট করছি, সোশ্যাল স্ট্রেটিফিকেশনের ইনইকুয়ালিটি। কোয়েশ্চেন মোর অর লেস, 1 নাম্বার কোয়েশ্চেন ডেফিনেশন অফ স্ট্রেটিফিকেশন, স্ট্রেটিফিকেশনের ডেফিনেশন কি। 2 হচ্ছে স্ট্রেটিফিকেশনের ক্ষেত্রে কি কনসেপ্টগুলো কি হইতে পারে, সেই জায়গাটাতে আমরা বলতেছি 2 এর এ সোশ্যাল ক্লাস, 2 এর বি পাওয়ার, 2 এর সি স্ট্যাটাস, 2 এর ডি লাইফ চান্সেস, 2 এর ই সোশ্যাল মোবিলিটি, আর 2 এর এফ এসকেপ স্ট্যাটাস ভার্সেস অ্যাচিভ স্ট্যাটাস। সো এই হচ্ছে আমাদের 2 এর 6টা জিনিস। আচ্ছা তারপর আমরা আসতেছি হচ্ছে তোমার 3 নাম্বার। আমাদের কোয়েশ্চেন হচ্ছে মেজর সিস্টেমস অফ স্ট্রেটিফিকেশন। সেখানে আমরা এ নাম্বারটা নিচ্ছি স্লেভারি, বি নাম্বার নিচ্ছি কাস্ট, সি নাম্বার এস্টেট সিস্টেম, ডি নাম্বার হচ্ছে ক্লাস সিস্টেম। এই তো। তারপর আমরা আসতেছি হচ্ছে 4 নাম্বার মেজর থিওরিটিক্যাল পার্সপেক্টিভ অন সোশ্যাল স্ট্রেটিফিকেশন। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন, যেখানে আমরা এটা প্রথমটা নিচ্ছি হচ্ছে ফাংশনাল পার্সপেক্টিভ। ফাংশনাল লিখলাম কেন, ফাংশনালিস্ট হওয়া উচিত ছিল। আচ্ছা এটা ফাংশনালিস্ট হবে, যাই হোক ঠিক আছে। সো ফাংশনালিস্ট পার্সপেক্টিভ, এটা হচ্ছে তোমার কি 4 এর এ, হচ্ছে এটাকে একটু ঠিক করে রাখি, ফাংশনালিস্ট পার্সপেক্টিভ। আচ্ছা 4 এর এ ফাংশনালিস্ট পার্সপেক্টিভ, 4 এর বি কনফ্লিক্ট, 4 এর সি ওয়েভেরিয়ান, 4 এর ডি সিম্বলিক ইন্টারেকশনিস্ট। এই তো। তারপর হচ্ছে 5 নাম্বার, সেটাকে আমরা বলতেছি কন্টেম্পোরারি ট্রেন্ডস ইন সোশ্যাল স্ট্রেটিফিকেশন। এই হচ্ছে আমাদের মোর অর লেস এই চ্যাপ্টারের কোয়েশ্চেন। খুব একটা প্রচন্ড বড় চ্যাপ্টার না, ভালোই। ঠিক আছে আমরা স্টার্ট করি একটু, হ্যাঁ। আচ্ছা এবার যেটা হচ্ছে কাউকে একটু কোয়েশ্চেন করি, নইলে তো সবাই ঘুমায় যাবে। দিওয়ান খায়ের, তোমাকে আমি কোনো কোয়েশ্চেন করছি? দিওয়ান? নো স্যার। আচ্ছা বলো। একটু আচ্ছা হ্যাঁ বলো সুলতান। 4 নাম্বার কোশ্চেনের আন্ডারে হচ্ছে 5টা সাব কোশ্চেন আছে স্যার, এ বি সি ডি, 4টা সবগুলোতেই মানে প্রত্যেকটাতেই সাব কোয়েশ্চেন আছে, কিন্তু 4 নম্বরের আন্ডারে 5টা না আছে। হ্যাঁ 4টা অথবা 4টা সাব কোশ্চেন আছে, হ্যাঁ ফাংশনাল, 4টা কনফ্লিক্ট, ওয়েব্রিক আর হচ্ছে সিম্বলিক। 4টা, হ্যাঁ। আচ্ছা ফাংশনালটা আসলে ফাংশনালিস্ট হবে, ওই কারণে মানে পরে একটা কারেকশন দিলাম, 4 এর এ ফাংশনালিস্ট, লাস্টের যে কারেকশন ওটা ফাংশনাল আমি ভুল লিখছি আর কি। ঠিক আছে সুলতান, বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে। আচ্ছা এবার কাকে কোয়েশ্চেন করতেছিলাম? দিওয়ানকে কোয়েশ্চেন করতেছিলাম। আচ্ছা দিওয়ান বলো দেখি, কয়টা টপিক আছে? স্যার ফুল কোশ্চেন বলবো? না ফুল কোয়েশ্চেন বলার দরকার নেই। টপিক টোটাল কয়টা, এবিসিডি বাদ দিয়ে টপিক কয়টা? 5টা। 5টা, এই তো, হ্যাঁ ঠিক আছে। তারপর আরেকটা কাউকে কোয়েশ্চেন করি, বা দিওয়ান তুমি জেগে আছো চলবে। আচ্ছা তারপর আর কাকে কোয়েশ্চেন করব? মাশরুরকে কোয়েশ্চেন করছি? মাশরুর? হ্যাঁ মাশরুর। জি স্যার। হ্যাঁ বলো দেখি হচ্ছে তোমার 4 এর সি কি কোয়েশ্চেন? 4 এর সি হ্যাঁ আনসার দেখতেছি। হ্যাঁ দেখেই বলো। 4 এর সি স্যার ওয়েভেরিয়ান। ঠিক আছে চলবে, হ্যাঁ। তারপর এটা হচ্ছে আসলে তোমাদের ঘুম থেকে তোলা, মিউট করে নাও সমস্যা নেই, আর কোনো কোয়েশ্চেন নেই, এগুলো হচ্ছে ঘুম থেকে তোলার জন্য। তারপর তপন, আরে তপন বলো দেখি। হ্যাঁ বলো হচ্ছে 5 এর সি। তপন না, আবার তাপন না, তাপন বলো দেখি 5 এর সি। স্যার 5 এ তো সি নাই। 5 এর সি নেই? আরে তো বলো 5 নাম্বারটাই বলো তাহলে। কন্টেম্পোরারি ট্রেন্ডস ইন সোশ্যাল স্ট্রাটিফিকেশন। আচ্ছা ঠিক আছে চলবে। আর তারপর আরেকটা কাকে জিজ্ঞেস করব? সুরাইয়া বলো দেখি।
জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এটা কি ডিপিতে কি একটা মানে বিড়াল চশমা পরে আছে, সানগ্লাস পরে আছে? জি স্যার। বাহ! নাইস। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সুরাইয়া বলো হচ্ছে তোমার 2 এর সি বলো। স্ট্যাটাস। স্ট্যাটাস। হ্যাঁ, ঠিক আছে। চলবে। ঠিক আছে, মোটামুটি তার মানে বেশিরভাগই জেগে আছো হোপফুলি। তাইলে এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের পড়াতে। আচ্ছা, এইবার আমরা স্টার্ট করি। আচ্ছা, সো ফার্স্ট আমরা যেখান থেকে স্টার্ট করতেছি সেটা হচ্ছে এটা স্ট্র্যাটিফিকেশন বলতে আমরা কি বুঝি বা স্ট্র্যাটিফিকেশনের ডেফিনিশন কি। আচ্ছা, সো এইবার যেটা হচ্ছে যে স্ট্র্যাটিফিকেশনের ডেফিনিশন বলতে আমরা যেটা বুঝতেছি, আমরা বলতেছি ইন জেনারেল, খুবই বেসিক ডেফিনিশন, জটিল কিছু না। সো আমরা যেটা বলতেছি যে ইন জেনারেল যে কোনো একটা সোসাইটির ক্ষেত্রে এক ধরনের স্ট্রাকচারড র্যাঙ্কিং অর হায়ারার্কি করা হয়ে থাকে। যে কোনো একটা সোসাইটির ক্ষেত্রে এক ধরনের স্ট্রাকচারড র্যাঙ্কিং বা হায়ারার্কি করা হয়ে থাকে অফ এনি ইন্ডিভিজুয়াল of individuals or groups. So সেটাকে আমরা বলতে হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। স্ট্র্যাটিফিকেশন কি? স্ট্র্যাটিফিকেশন মিন্স in a society structured ranking. Stratification means structured ranking or hierarchy of individuals or groups within a society. So সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্র্যাটিফিকেশন বা স্ট্র্যাটিফিকেশনের ডেফিনিশন। আচ্ছা, সো এইবার যেটা হচ্ছে যে এখানে মানে বেসিক্যালি আমি বলতে কি যাচ্ছি, আর একটা জিনিস আমরা লিখে ফেলি, লিখে তারপরে কথাটা বলি। আচ্ছা, সো স্ট্র্যাটিফিকেশন অলসো refers to access to resources, privileges, opportunities, etto ar kichu and reverse. Okay, so stratification also refers to access to resources, privileges, opportunities, rewards. এই তো আর কি, আর তেমন কিছু লাগবে না এখানে, চলো ঠিক আছে। আচ্ছা, সো এবার আমরা একটু আসি, আমরা যেটা বলতেছি স্ট্র্যাটিফিকেশন বলতে আমরা কি বুঝলাম। আমরা বলতেছি স্ট্র্যাটিফিকেশন কথাটার মানে হচ্ছে যে ইন জেনারেল যে কোনো একটা সোসাইটির দিকে যদি আমরা তাকাই, তবে তাকালে আমরা দেখবো এক ধরনের একটা স্ট্রাকচার র্যাঙ্কিং করা হয় বা একটা স্ট্রাকচারড ওয়েতে হায়ারার্কি করা হয়। সো হায়ারার্কি কথাটার মানে কি? হায়ারার্কি কথাটার মানে বা র্যাঙ্কিং কথাটার মানে একই। হায়ারার্কি হচ্ছে উঁচু মানে উপর নিচটা তুমি করতেছো, কে উপরে আছে, কে নিচটাতে আছে, তারপরে কে আছে। সো যে কোনো সোসাইটির ক্ষেত্রে আমরা এই ধরনের একটা র্যাঙ্কিং করি বা হায়ারার্কি করি, সেটাকে আমরা মূলত বলতেছি স্ট্র্যাটিফিকেশন। আচ্ছা, এবার এখানে জাস্ট আমরা একটা ওয়ার্ড মানে একটা ওয়ার্ড না, একটা পার্টিকুলার জিনিস বলতেছি, সেটা হচ্ছে অফ ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমরা বলতেছি স্ট্র্যাটিফিকেশনটা একটা মানে একজন বা দুইজন বা পাঁচজন ইন্ডিভিজুয়ালেরও হইতে পারে, মানে ব্যক্তির হইতে পারে। আবার যেটা হচ্ছে যে স্ট্র্যাটিফিকেশনটা ব্যক্তির না হয় গ্রুপসের ক্ষেত্রে হইতে পারে। সো গ্রুপসের ক্ষেত্রে কিভাবে হইতে পারে? সো এবার ধরি আমরা এইভাবে ধরি যে ইন জেনারেল একটা সোসাইটির দিকে যদি আমরা তাকাইলে আমরা দেখবো সোসাইটিতে কেউ বড় লোক মানে কেউ প্রচন্ড রিচ, হ্যাঁ, আপার ক্লাস, তারপর ধরলাম কেউ গরিব, হ্যাঁ, লোয়ার ক্লাস, কেউ হচ্ছে মাঝখানে মিডল ক্লাস। সো এটাও কিন্তু মানে এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালের স্ট্রাকচারড র্যাঙ্কিং বা ইন্ডিভিজুয়ালের হায়ারার্কি করতেছি। সো এটা একটা স্ট্র্যাটিফিকেশন। আবার ইন্ডিভিজুয়ালের বাইরে আমরা গ্রুপেরও স্ট্র্যাটিফিকেশন করি। গ্রুপের স্ট্র্যাটিফিকেশন কিরকম হতে পারে? ধরো তুমি ওয়ার্ল্ড কাপ খেলতেছো, হ্যাঁ, ক্রিকেট, ফুটবল, কোন একটা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। তারপর সেখানে একটা র্যাঙ্কিং হবে না, কে ওয়ার্ল্ড কাপটা জিতলো, সো সে হচ্ছে সবচেয়ে বেটার টিম, যে তারপর সেকেন্ড হচ্ছে বা রানার্স আপ হচ্ছে বা থার্ড হচ্ছে, ফোর্থ হচ্ছে। সো সেখানেও তুমি এক ধরনের একটা র্যাঙ্কিং করতেছো। বা ধরো তুমি এইভাবে ভাবতে পারো, সো এই ওয়ার্ল্ড কাপ এটা হচ্ছে এক ধরনের একটা গ্রুপের স্ট্র্যাটিফিকেশন, ঠিক আছে। এটা তো কোনো ইন্ডিভিজুয়ালের নয়। বাংলাদেশে যে গ্রুপ খেলবে, তারপর ধরো ইন্ডিয়া যে গ্রুপ খেলবে, ইউএসএ যে গ্রুপ খেলবে। সো যেটা হচ্ছে একটা মিনিট সানজিদ, আমি টাইম দিচ্ছি, হ্যাঁ। সো যেটা হচ্ছে যে এজ এ গ্রুপের এক ধরনের এখানে একটা স্ট্র্যাটিফিকেশন হচ্ছে। আবার যেটা হচ্ছে যে স্ট্র্যাটিফিকেশন এরকম হইতে পারে যে ধরো ইন জেনারেল তুমি যদি একটা গ্লোবাল পলিটিক্সে দেখো, বাংলাদেশ তো খুবই ছোট দেশ, ঠিক আছে। সো গ্লোবাল পলিটিক্সের ক্ষেত্রে তার র্যাঙ্কিংটা কিন্তু ইউএসএ বা রাশিয়া বা চায়না বা অন্য কান্ট্রিগুলো থেকে অনেকটা নিচে। সো এটা এক ধরনের একটা স্ট্র্যাটিফিকেশন, এটা গ্রুপের স্ট্র্যাটিফিকেশন, একটা দেশের স্ট্র্যাটিফিকেশন। এই তো মোরলেস যেটা আমরা বলতেছি স্ট্র্যাটিফিকেশন ইন্ডিভিজুয়াল হইতে পারে, গ্রুপেরও হইতে পারে। বলো সঞ্জিতা, এবার বলো। স্যার আগে যে ফিউডালিজম ছিল স্যার, এটা কি স্যার গ্রুপের ছিল নাকি স্যার ইন্ডিভিজুয়ালের ছিল? মানে স্যার আগেকার সময় যে স্যার ফিউডালিজম, স্যার ফিউডালিজম বা মানে এটাও একভাবে
গ্রুপেরও আবার একভাবে ইন্ডিভিজুয়ালেরও। আমরা এখানে যখন যাব ওই মেজর সিস্টেমস অফ স্ট্র্যাটিফিকেশনে যখন যাব ওইখানে এটা থাকবে। সো ওইখানে হয়তো আমরা ডিটেলসে বলবো, তখন হয়তো বুঝে যাবে। কিন্তু দুটোরই আসলে আপাতত আমরা মাথায় রাখি, দুটোই ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ দুটোরই এটা আসলে। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা এটা পরে আবার ডিসকাস করব, পরে আমাদের টপিকে আছে এটা। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে আমরা স্ট্র্যাটিফিকেশনের সাথে আরেকটা কি বলতেছি, তারপর লাস্টের যে পার্টটা আমরা বলতেছি। সো স্ট্র্যাটিফিকেশন আমরা ফার্স্টে বললাম একটা স্ট্রাকচারড র্যাঙ্কিং বা স্ট্রাকচারড হায়ারার্কি ফর ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস। ঠিক আছে, তারপর আমরা কি বললাম, তারপর আমরা বলছি স্ট্র্যাটিফিকেশন অলসো রিফার্স টু অ্যাক্সেস টু ইন্ডিভিজুয়ালস, অ্যাক্সেস টু রিসোর্সেস, প্রিভিলেজেস, অপরচুনিটিস, রিওয়ার্ডস। সো কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে এটা যে ইন জেনারেল স্ট্র্যাটিফিকেশনের কোন জায়গাটাতে তুমি আসছো, মানে তুমি কি প্রচন্ড হায়ার ক্লাসে আসছো, নাকি প্রচন্ড লোয়ার ক্লাসে আসছো, না মিডল ক্লাসে আসছো, ইভেন তার উপর এটাও ডিপেন্ড করবে যে রিসোর্স বা প্রিভিলেজ বা অপরচুনিটিস বা রিওয়ার্ডস এই ক্ষেত্রে তুমি কিরকম অ্যাক্সেস পাচ্ছ, মানে কিরকম অপশন পাচ্ছ। সো কথাটার মানে কি, কথাটার মানে যেটা হচ্ছে যে ইন জেনারেল, যে ধরো তুমি প্রচন্ড লোয়ার ক্লাসে বিলং করো, হ্যাঁ, চান্সেস আর ভেরি হাই, আজকের সময় এটা আরোই হয়ে গেছে, যে লোয়ার ক্লাসে বিলং করো বলে তুমি খুব প্রপার বা ভালো এডুকেশন পাবা না। ঠিক আছে, ভালো এডুকেশন পাবা না। সো এটা হচ্ছে একদম একটা রিসোর্স বা একটা প্রিভিলেজ। কেন পাবা না, তার কারণ হচ্ছে ওই যে লোয়ার ক্লাসে যদি থাকো প্রচুর পরিমাণে টাকা খরচ করতে পারবা না। এবং আজকের তো মানে যা হয়, বাংলাদেশের যে কোনো জায়গায় স্কুলে পড়লেই, ভালো স্কুলে পড়তে গেলে প্রচুর খরচ, তার সাথে আবার টিচার নিতে হবে, মানে আলাদা করে টিউশন নিবা, হ্যাঁ, তারপর আবার কোচিং নিতে হবে, তারপর আবার মেডিকেলে ভর্তি হইতে হলে তার কোচিং লাগবে, আর নাহলে ইঞ্জিনিয়ারিং চাইলে তার কোচিং লাগবে, বা ইভেন তুমি অন্য কোনো সাবজেক্ট চাইলে তার জন্য কোচিং করতে হবে। সো একটা হিউজ পরিমাণ টাকার ব্যাপার আছে। সো যেটা আমরা বলতেছি যে ইন জেনারেল স্ট্র্যাটিফিকেশনের উপর আবার এটাও ডিপেন্ড করতেছে যে তুমি সোসাইটির রিসোর্স বা সোসাইটির প্রিভিলেজ বা সোসাইটির রিওয়ার্ড এগুলোর কতটা এক্সেস নিতে পারবা বা নিতে পারবা না। এই তো এখানে আমাদের এই দুটো জিনিস আপাতত আমরা স্ট্র্যাটিফিকেশন বলতে স্ট্রাকচার র্যাঙ্কিং বা হায়ারার্কি বলতেছি, প্লাস বলতেছি তুমি কি পরিমাণ এক্সেস পাবা বা পাবা না। আচ্ছা, এইবার যেটা হচ্ছে যে আমরা ইন জেনারেল লাস্টে একটু চলে আসি। লাস্টে বলতে আমরা জাস্ট ইনইকুয়ালিটি নিয়ে পুরো চ্যাপ্টারটাতে আমরা যে খুব পড়বো তা নয়, কিন্তু আমাদের মানে পড়ার ক্ষেত্রে ইনইকুয়ালিটি অনেকবার ঘুরে ফিরে আসবে, যে ইনইকুয়ালিটি এই, ইনইকুয়ালিটি সেই। কিন্তু আমরা স্পেসিফিক ভাবে ইনইকুয়ালিটি নিয়ে খুব কিছু এই চ্যাপ্টারে পড়বো না, কিন্তু ইনইকুয়ালিটি আসবে। স্ট্র্যাটিফিকেশন যখনই করা হচ্ছে, একটা হায়ারার্কি র্যাঙ্কিং করা হচ্ছে, সো অবভিয়াসলি ইনইকুয়ালিটির কিছু ব্যাপার এখানে থাকবে। সো এটা আসবে, কিন্তু আমরা আলাদা করে পড়বো না। যাক, এবার আমরা একটু বলি ইনইকুয়ালিটির ডেফিনেশনকে আমরা কিভাবে দেখতেছি। সো ইনইকুয়ালিটি বলতে আমরা মোর অর লেস যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই ধরনের, যে যে কোনো একটা সোসাইটির ক্ষেত্রে ইনইকুয়ালিটি মিনস আনইকুয়াল distribution of resources such as wealth, power আর কি, ঠিক আছে চলবে, wealth পাওয়ারই থাক, such as wealth power। ঠিক আছে, এটাতে যদি আরো অনেক কিছু আসবে, কিন্তু এটাকে জাস্ট আমরা ছোট শর্ট একটা ডেফিনেশন রাখলাম। সো ইনইকুয়ালিটি বলতে আমরা কি বলতেছি, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস সাচ এজ ওয়েলথ পাওয়ার। সো এবার কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে এই ধরনের, এই যে ধরো আমরা রিসোর্স নিয়ে কথা বলি, হ্যাঁ, সো এবার ধরো ইন জেনারেল ওয়ার্ল্ডের ক্ষেত্রে তার মেজর রিসোর্স কি, ওয়ার্ল্ডের আসলে ন্যাচারাল রিসোর্স বলতে আমরা আসলে কি বুঝতেছি। সো ওয়ার্ল্ডের ইন জেনারেল ন্যাচারাল রিসোর্স বা রিসোর্স বলতে আমরা যেটা বুঝি সেটা কি, সেটা হচ্ছে মূলত ধরো তার ন্যাচারাল গ্যাস, অয়েল, মিনারেলস, হ্যাঁ, বিভিন্ন এলিমেন্টস, ঠিক আছে। সো এগুলো সবগুলোই হচ্ছে মূলত তার এক ধরনের রিসোর্সেস। এই ওয়ার্ল্ডের যে রিসোর্স দিয়ে সবকিছু হয়, কাঠও তো একটা রিসোর্স না, ন্যাচারাল রিসোর্স। উড, সো উড দিয়ে তুমি ফার্নিচার তৈরি করতেছো, সবকিছু করতেছো। সো এবার আমরা ইনইকুয়ালিটি বলতে যেটা বুঝতেছি সেটা হচ্ছে খুবই সিম্পল। আমরা ইনইকুয়ালিটি বলতে বুঝতেছি এই যে বেসিক রিসোর্সেস গুলো আছে তার এক ধরনের আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। সো আনইকুয়াল ডিস্ট্রিবিউশন কথাটা মানে কি, কথাটা মানে হচ্ছে একদিকে সুপার রিচ, হ্যাঁ, বা প্রচন্ড বড় লোকরা এক্সিস্ট করতেছে, ঠিক আছে, সো যার কাছে হচ্ছে যে ধরো এই রিসোর্সের মেজর অংশটাই, হ্যাঁ, আরেকদিকে মনে করো মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, হ্যাঁ, বা একদম লোয়ার ক্লাস এক্সিস্ট করতেছে, যার কাছে এই রিসোর্সের প্রচন্ড মাইনিউট বা প্রচন্ড কি বলবো ইভেন নেগলিজিবল পোর্শন এক্সিস্ট করে। সো নেগলিজিবল পোর্শনটা এক্সিস্ট করে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার ইনইকুয়ালিটি। সো ইনইকুয়ালিটি কি, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, ওয়েলথ, পাওয়ার, কারো কাছে প্রচুর পাওয়ার, কারো কাছে কোনো রকমই পাওয়ার নেই। সো এটা হচ্ছে আমার ইনইকুয়ালিটি। আচ্ছা, এইবার আরেকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম, আরেকটা যেটা হচ্ছে যে এটা নিয়ে আমরা কথা হয়তো বলবো না, কিন্তু যেটা হচ্ছে যে ইন জেনারেল মানে পার্টিকুলারলি যদি আমি সোসাইটির দিকে তাকাই, ইনইকুয়ালিটি বা স্ট্রেটিফিকেশনের উপর ডিপেন্ড করবে
তুমি কোন জিনিসে কি করতে পারবা কি করতে পারবা না। ইভেন আমি যে ওয়ার্ডটা লিখলাম ডিজিটাল ইনইকুয়ালিটি, হ্যাঁ। তো এবার পয়েন্টটা কি, পয়েন্ট হচ্ছে এই যে ধরো আমরা অনলাইন ক্লাস করতেছি, ঠিক আছে, এবার অনলাইন ক্লাসেরও কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে, মানে এমন কেউ একজন থাকতেই পারে যার হয়তো ল্যাপটপ এক্সিস্ট করতেছে না বা ডেস্কটপ নাই, কেউ একজন থাকতে পারে যার মনে করো ঘরে ওয়াইফাই নেই বা নেট নেই বা মোবাইলেও নেট নেই, হ্যাঁ। সো এবার যখন তুমি অনলাইন ক্লাসে যাচ্ছ বা এই যে মনে করো চ্যাট জিপিটি ইউজ করতে পারা, হ্যাঁ, তারপর যেটা হচ্ছে যে পুরো নেটের এত বড় অ্যাক্সেস, নেটে প্রচুর জিনিস আছে পড়াশোনা করার মতো। সো এই যে পুরো অ্যাক্সেস, তার জন্যও কিন্তু তোমার এক ধরনের রিসোর্সের অ্যাক্সেস লাগবে। তোমার একটা ভালো ল্যাপটপ লাগবে বা ডেস্কটপ লাগবে বা তোমার একটা ভালো ফোন লাগবে, হ্যাঁ। তারপর যেটা হচ্ছে তোমার ভালো নেট লাগবে। তারপর যেটা হচ্ছে ইভেন তুমি যদি ওরকম একটা জায়গাতে মানে খুবই যদি মানে একটু আপার ক্লাস বা আপার মিডল ক্লাস থেকে আসো, তবে তুমি তোমার ফ্যামিলির মধ্যে বড় ভাই পাবা, হ্যাঁ, যে তোমাকে চ্যাট জিপিটি তো খানিকটা এক্সপিরিয়েন্স করে দিতে পারবে কিভাবে কমান্ডটা দিতে হবে, প্রম্পট কি হবে, তারপর যেটা হচ্ছে যে ইন জেনারেল এই টেকনোলজিগুলো কিভাবে ইউজ করবা। সো এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা মোর অর লেস ডিপেন্ড করে তুমি স্ট্র্যাটিফিকেশনের কোন জায়গাটাতে আসো, হ্যাঁ। সো সেই জায়গাটা থেকেই ডিপেন্ড করবে যে তুমি ওভারঅল কিরকম ভাবে এক্সেস পাচ্ছ বা কিরকম ভাবে এক্সেস পাচ্ছ না। সো যেটা হচ্ছে যে আমরা যখন ডিজিটাল ইনইকুয়ালিটি বলতেছি, সো ডিজিটাল ইনইকুয়ালিটি বলতে আমরা বলতেছি যে ডিজিটাল ওয়ার্ল্ডেও তুমি কি পরিমাণ এক্সেস পাচ্ছ বা কি পরিমাণ এক্সেস পাচ্ছ না, তারও এক ধরনের একটা ইনইকুয়ালিটি এক্সিস্ট করে। এই তো এটা আমাদের ফার্স্ট টপিক ডান। আমি জাস্ট একটু রিভাইজ দিই, সেটা হচ্ছে এই ধরনের। ফার্স্ট টপিক আমরা বলতেছি হচ্ছে স্ট্র্যাটিফিকেশনের ডেফিনেশন। সেখানে আমরা বলতেছি স্ট্র্যাটিফিকেশন কথাটার মানে হচ্ছে এক ধরনের একটা স্ট্রাকচার্ড র্যাঙ্কিং, একটা স্ট্রাকচার র্যাঙ্কিং পড়তেছে বা এক ধরনের একটা হায়ারার্কি হচ্ছে, সেই হায়ারার্কিকে আমরা স্ট্র্যাটিফিকেশন বলতেছি। স্ট্র্যাটিফিকেশনের মধ্য দিয়ে আমরা এক ধরনের বুঝতে পারি যে রিসোর্সের ক্ষেত্রে তোমার অ্যাক্সেস কি আছে বা প্রিভিলেজের অ্যাক্সেস কি আছে, অপরচুনিটিসের কি অ্যাক্সেস আছে। তারপর আমরা আসতেছি হচ্ছে ইনইকুয়ালিটি। আমরা বলছি ইনইকুয়ালিটি হচ্ছে একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন এই রিসোর্সগুলোর। সব যে ন্যাচারাল রিসোর্স এক্সিস্ট করে, সেটা ন্যাচারাল গ্যাস হইতে পারে, অয়েল হইতে পারে, মিনারেলস হইতে পারে, এলিমেন্টস হইতে পারে, উড হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এটার এক ধরনের যে একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন সোসাইটিতে আমরা দেখি, সেটাকে আমরা ইনইকুয়ালিটি বলতেছি। সুপার রিচ হ্যাভিং টু মানি অফ থিংস, আর এদিকে মিডল ক্লাস অথবা পুয়ার হ্যাভিং নেগলিজিবল পোর্শন অফ দ্য রিসোর্সেস। এই তো এটা হচ্ছে আমাদের ইনইকুয়ালিটি। লাস্ট আমরা ডিজিটাল ইনইকুয়ালিটি একটু বললাম। সো ডিজিটাল ইনইকুয়ালিটি হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে বা আজকের এই যে ডিজিটাল ওয়ার্ল্ডে তুমি কিরকম অ্যাক্সেস পাচ্ছ বা কি পাচ্ছ না, সেটাও এক ধরনের একটা ইনইকুয়াল স্ট্রাকচার বা স্ট্র্যাটিফিকেশনের উপর ডিপেন্ড করে। এই তো আমাদের ডেফিনেশন শেষ। এবার আমরা জাস্ট একটা লাস্ট টপিক পড়বো, পরে আমরা শেষ করে দিব। আমি নিজে অলরেডি টায়ার্ড। আচ্ছা, আমরা জাস্ট এবার চলে আসি হচ্ছে আমাদের সেকেন্ড টপিকটাতে, 2 এর এতে। ঠিক আছে, সো 2 এর আমরা আসতেছি হচ্ছে কি কনসেপ্টসে। আচ্ছা, সো এবার কি কনসেপ্ট, এই পুরো টপিকটার মানে কি? টপিকটার মানে হচ্ছে খুবই সিম্পল। আমরা যেটা হচ্ছে যে এই পার্টিকুলার পার্টটাতে যেটা পড়তেছি, এটা দেখতেছি যে ইন জেনারেল কনসেপ্টসগুলো কি কি হইতে পারে, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনে কি কি ধরনের কনসেপ্টস এক্সিস্ট করে। আচ্ছা, এবার আমরা এই কি কনসেপ্টসের প্রথম যেটা স্টার্ট করতেছি, সেটা হচ্ছে আমার সোশ্যাল ক্লাস। আচ্ছা, সোশ্যাল ক্লাস আমি ঠিক শিওর না, আমার ধরুন কনফ্লিক্ট পড়ার সময় আমরা একটু সোশ্যাল ক্লাসের ব্যাপার মনে পড়ছিলাম, কনফ্লিক্টটা পড়ার সময়। স্টিল একটু হালকা বলি, ছেড়ে দেবো, 1-2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবো। সো সোশ্যাল ক্লাস কি হচ্ছে? সোশ্যাল ক্লাস যেটা হচ্ছে যে, সো বেসিক্যালি আমরা বলতেছি যে একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল হু শেয়ার সিমিলার ইকোনমিক পজিশন belongs to the same social class. So social class কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে একটা গ্রুপ অফ পিপল যারা একই ইকোনমিক পজিশন শেয়ার করে, তাদেরকে আমরা একই সোশ্যাল ক্লাসে ফেলতেছি। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে এটা বেসড অন হোয়াট হইতে পারে? এটা হইতে পারে বেসড অন তোমার ইনকাম, ওয়েলথ, তারপর অকুপেশন, এটার উপর ডিপেন্ড করতে পারে। আচ্ছা, এবার এখানে আমরা কি বললাম? এখানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে এরকম যে ধরো সোশ্যাল ক্লাস যখন আমরা করতেছি, এক একটা ক্লাস করতেছি, স্ট্র্যাটিফিকেশন করতেছি, সো সেখানে আমরা বলতেছি যে কে কোন ক্লাসে বা কে কোন স্ট্র্যাটিফিকেশনে বিলং করেছে। এই ক্লাসটা আমরা কিভাবে করি? এই ক্লাসটা আমরা এটার বেসিসে করি যে একই গ্রুপ অফ পিপল যে সিমিলার ইকোনমিক পজিশন শেয়ার করে, তাকে আমরা একটা ক্লাসে ফেলতেছি। এবং এটার বেসিস কি? বেসিস ইনকাম হইতে পারে, ওয়েলথ হইতে পারে, অকুপেশন হইতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ধরো এরকম হইতে পারে একজন ডাক্তার আর একজন টিচার, ডাক্তার টিচার এটা হবে না যদিও, একজন টিচার আর একজন কর্পোরেটে কাজ করে, হ্যাঁ। সো ধরো সিমিলার ইনকাম, সব তারা একই সোশ্যাল ক্লাসে পড়তেছে। আবার ওয়েলথ, ধরো একজন হচ্ছে ধরো মুদির দোকানদার, হ্যাঁ, একজন হচ্ছে টিচার, তাদের ওয়েলথ যদি একই হয় তাতেও তারা সোশ্যাল ক্লাস একই হবে।
সো ওয়েলথ কি কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে তার অ্যাসেট কি কি আছে, হ্যাঁ, কিরকম জিনিসপত্র আছে, জমি আছে কিনা, বাড়ি আছে কিনা। সো ওই জায়গাতে যদি তারা ইকুয়াল হয়ে যায় তবে তাদের সোশ্যাল ক্লাস একই হচ্ছে। অকুপেশন, ধরো একজন টিচার আরেকজন টিচার, সিমিলার সোশ্যাল ক্লাস। সো আমরা বলতেছি একই সোশ্যাল ক্লাস আমরা ৩ রকম ভাবে করতে পারি, হয়তো একই ইনকামের উপরে, একই ওয়েলথের উপরে, একই অকুপেশনের উপরে। এই তো আমাদের সোশ্যাল ক্লাস এখনো শেষ হয়নি, আমরা নেক্সট দিন এটা আবার স্টার্ট করব। আপাতত আজকে এখানেই ডান, ঠিক আছে? 10 মিনিট, ৮-১০ মিনিট আগে ছাড়লাম। আর কি, আর যেটা হচ্ছে যে একটু জাস্ট থামো, আমি একটা কাজ করি, অ্যাটেন্ডেন্সের একটা ব্যবস্থা করতে হবে। অ্যাটেন্ডেন্স কিভাবে নিব? স্যার স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে নিব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা কাজ করো, এই সিআর ইয়েস স্যার। একটু স্ক্রিনশট নাও তো, স্ক্রিনশটটা নিয়ে আমাকে একটু পাঠাও। ওকে স্যার। কিসে পাঠাবো? নাম্বার কি তোমাকে দিছিলাম, নাম্বারে পাঠাও, নাহলে মেইলে পাঠাও, কিছু একবার পাঠিয়ে দিও আর কি। আচ্ছা স্যার, আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব না। ঠিক আছে, একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। এই মানে 32 জন থাকার কথা তাহলে। এই তো, দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, এখন এন্ড মানে কইরো না, ও স্ক্রিনশটটা নিয়ে নে, তারপর শেষ।